আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক। আমি 2014 সাল থেকে ভূত এফএম শুনে আসছি। ভূত এফএম শেষ হবার পর খুব খারাপ লেগেছিল, কিন্তু জানতাম না ভূত.com শুরু হয়েছে। কারণ সবটা পড়লেই জানতে পারবেন। ভূত এফএম এ ঘটনা পাঠাতে চেয়েছি, কিন্তু লেখার ভয়ে লিখে ওঠা হয়নি। অনেক ঘটনাই আছে আমার কাছে, কিন্তু ওই যে বললাম, লেখার ভয় আর টাইপিং ভালো না জানায় লিখতে পারিনি। কিন্তু যখন আমার বন্ধুর কাছে শুনলাম ভূত.com শুরু হয়েছে, তখন নিজেকে আর আটকে রাখতে পারলাম না। নিজের সাথে ঘটা একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, যা আমার জীবন পুরো নষ্ট করে দিয়েছে। 1 বছর নষ্ট হয়ে গেছে আমার। ঘটনাটি অনেক বড়, তবুও ছোট করে লেখার চেষ্টা করছি। যেহেতু এটা আমার প্রথম ঘটনা, লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোটবেলা থেকেই আমি একটু চঞ্চল টাইপের, সবার সাথে খুব সহজেই মিশতে পারতাম। আমি তখন ডিপ্লোমা 5th সেমিস্টারের ছাত্র। দেখতে মোটামুটি ভালো, যে কোনো মেয়েই আমাকে পছন্দ করে, কিন্তু 2-1 মাসের বেশি তারা আমার সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারে না। 2020 সালের ডিসেম্বর মাসের 26 তারিখ ফেসবুকে একটা মেয়ের সাথে পরিচয় হয়। আমি আগেই বলেছি, আমার সম্পর্ক কারো সাথেই 2-1 মাসের বেশি থাকতো না। কিন্তু এইবার তার উল্টো হলো। নিজের অজান্তেই মেয়েটির সাথে দেখা করার পর তাকে ভালো লেগে যায়। শুরু হয় কথা বলা। বলে রাখা ভালো, আমি যে পলিটেকনিকে পড়তাম সেটি ছিল এক জেলায়, আর মেয়েটির বাসা ছিল অন্য জেলায়। এর মধ্যে আমার 5th সেমিস্টারের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হবার পর আমি মেয়েটাকে চাপ দিতে থাকি বিয়ের জন্য। সে তার পরিবারকে বলে বিষয়টা, আমিও আমার পরিবারকে জানাই। আমার পরিবার মানলেও তার পরিবার সেটা মেনে নেয় না। আমরা পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেই। যাই হোক, সে বলে সে সময় পেলে বেরিয়ে চলে আসবে। এর মধ্যে 4টা মাস কেটে যায় এবং 6ষ্ঠ সেমিস্টারের পরীক্ষার 1 মাস বাকি। সে হঠাৎ ফোন দিয়ে বলল, আমি মাওয়াঘাটে আছি, আমাকে নিয়ে যাও। আমি 7-5 না ভেবে মেসে ছোট ভাইকে আর একটা ফ্রেন্ডকে নিয়ে চলে যাই। তাকে নিয়ে সরাসরি আমার বাসায় চলে আসি। যেহেতু আমার পরিবার মেনে নিয়েছিল, তাই তারা আমাদের বিয়েটা দিয়ে দেয়। ভালোই কাটছিল দিনকাল। এর মধ্যে আমার মা তার কাছ থেকে তার পরিবারের নাম্বার নেয় এবং তার পরিবারকে আমাদের ঠিকানা দেয়। পরদিন তার পরিবার আমাদের বাসায় এসে উপস্থিত। আমি দেখে পুরোই হতবাক। কিরে, কিভাবে কি হলো? মায়ের কাছে জানলাম মা আসতে বলেছেন। তারা আমাদের উপরে খুব ক্ষিপ্ত, তাদের না জানিয়ে বিয়ে করার জন্য। অনেক জল্পনা কল্পনা শেষে যখন তারা মেয়েকে নিয়ে যাওয়ার জন্য রাজি করাতে পারল না, তখন তারা খাওয়া দাওয়া শেষ করে চলে যায়। 1 মাসের মতো বাসায় থাকার পর পরীক্ষার সময় হলে আমি কলেজে চলে আসি। এত কিছু কেন বললাম, যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। যাই হোক, আমি আসার কিছুদিন পর রমজান মাস শুরু হয়ে যায়। প্রথম রোজার দিন মা ফোন দিয়ে বলে তারা সব মেনে নিয়েছে। আমি ভাবি, যাক আলহামদুলিল্লাহ। বেশ ভালোভাবে তখন তারা যোগাযোগ করে আমার সাথে। 7ম রোজার দিন মা আবার ফোন দিয়ে বলে, তোর খালা শাশুড়ি আর তার ছেলে এসেছে, তোর বউকে নিয়ে যাবে। তোর পরীক্ষা শেষ হলে তোকে আর তোর বাবাকে গিয়ে নিয়ে আসতে বলেছে। আমি বলি, না, আমি বাসায় না যাওয়া পর্যন্ত কোথাও যাওয়া যাবে না। পরে সবার জোরাজোরিতে বলি, আচ্ছা ঠিক আছে, 7 দিনের জন্য। তারপর যেন নিয়ে আসে। তারা বিষয়টা মেনে নেয় এবং তাকে নিয়ে চলে যায়। ঘটনা মূলত এখান থেকেই শুরু। পরদিন তারা বাসায় ফিরে আমায় ফোন না দেওয়ায় আমি দুপুরে ফোন দেই, ঠিকঠাক বাসায় পৌঁছেছে কিনা সেটা বোঝার জন্য। ফোন দেওয়ার পর রীতিমতো আমি শকড হয়ে যাই। কথা বলছি, আমি আমার বউ আমাকে বলছে, তুই আমাকে ব্যবহার করেছিস, তুই আমাকে আর কোনোদিন ফোন দিবি না। আমি ভাবছি, এটা কে যে আমায় ছাড়া কিছু বুঝতো না? সে এগুলি কিভাবে বলতে পারলো, ভাবতে পারলো? ফোনের ওই পার থেকে আবার কথা আসলো। এবার তার মা বলছে, তোমায় আমি ছাড়বো না, তোমার জীবনটা আমি নষ্ট করে ছাড়বো। আমি ফোন কেটে দিয়ে বাসায় ফোন দিলাম। মা ফোন ধরেই কাঁদো কাঁদো গলায় বলছে, তোর বউ আমাকে খুব অপমান করেছে, আর তোর শাশুড়ি। আমি ভাবছি, কি হচ্ছে এগুলো? এর মধ্যে মা বলল তারা সোজা জানিয়ে দিয়েছে তারা আর এই বউকে বাসায় আসতে দেবে না। এগুলো শুনে আমার মাথা কাজ করছিল না।
রাগে আমি আর কোনো কথা বলি না। এরপরে তারা আমাদেরকে যা পাঠাবে না মেয়েটিকে সেটা আমরা বুঝতে পারি এবং আমি ফোন রেখে শুয়ে পড়ি। এগুলো নিয়ে তখন আমি তেমন কিছু ভাবিনি। তখন আমার মনে হয়নি যে তারা আমার সাথে খারাপ কিছু করবে। ঠিক সেই সময় কেউ যেন দরজায় টোকা দিল। আমি বললাম দরজা খোলা আছে, কিন্তু তারপর আর কোনো আওয়াজ নেই। একটু ঘাবড়ে গেলাম। তারপর ভাবলাম হয়তো কেউ মজা করছে, কিন্তু একটু পরেই ভাবলাম মেসে তো কেউ নেই আমি ছাড়া। রুমমেট পরীক্ষা দিতে চলে গেছে, আর কেউ কেউ বাইরে আছে। তারপর আবার ভাবলাম সব আমার মনের ভুল, যেহেতু মেসটা গ্রামের ভেতরে, কেউ হয়তো মজা করছে। পরীক্ষা পরদিন একটু পড়তে চাইলাম, কিন্তু পারলাম না। শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে গেছে জানি না। ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলাম। কে যেন আমাকে বলছে, তুই বাঁচবি না, তোকে মরতেই হবে বলে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি চিৎকার করছি, কিন্তু আমাকে সাহায্য করার মতো কেউ নেই। আমি হঠাৎ এক সময় খেয়াল করলাম যে আমার উপর ঝাঁপিয়ে পড়ল সে আর কেউ নয়, আমার স্ত্রী। আমি ভয় পেয়ে গেলাম আর বললাম, তুমি? তারপর আর কিছু মনে নেই। আমার যখন ঘুম ভাঙে তখন আমি তাকিয়ে দেখি আমি মেস মালিকের বাসায়, পাশে ছোট ভাই বন্ধুরা দাঁড়িয়ে আছে। আমি বললাম, আমি এখানে কিভাবে? মেস মালিক আমাকে খুব ভালোবাসত, কোনোদিন রাগ করে বা জোরে কোনো কথা বলেনি আমার সাথে, কিন্তু সেদিন রাগান্বিত হয়ে বলল জানে না কিছু এবং নির্দেশ দিল আমাকে যেন এখনই বাসায় নিয়ে যাওয়া হয়। আমার শরীরে খুব ব্যথা করছিল। আমি আমার এক বন্ধুকে বললাম আমাকে রুমে নিয়ে চল। তারপরে আমাকে রুমে নিয়ে আসা হলো। আমি সবাইকে বাইরে যেতে বললাম, 2 জন ছাড়া, সেই 2 জন যারা মেয়েটাকে আনতে সাহায্য করেছিল। তারা যেভাবে বলেছিল সেভাবেই বলছি। আমার বন্ধু বলছে, তোর বাসায় যে সমস্যা হয়েছে, তোর বউকে নিয়ে গেছে আন্টি, আমাদের 2 জনকে ফোন করে সেটা বলেছে। তোর রুমমেট যখন পরীক্ষা দিয়ে এসে রুমে তোকে পায় না, তখন আমাকে ফোন দেয়, কারণ সে জানতো তুই আমাদের সাথে যাসনি। তাছাড়া রুমের দরজা নাকি খোলা। আমরা মেসে আসার পরে সবাইকে বলি তোর বাসার সমস্যার কথা, তখন সবাই খুব মন খারাপ করে এবং ওরাও ভাবে যে তুই হয়তো মন খারাপ করে কোথাও গেছিস। ফোন দিয়েও তোকে পাচ্ছিলাম না। সবাই মিলে তোকে দোকানের আশেপাশে এবং বাগানে এই সমস্ত জায়গায় খুঁজি। তারপর 8টা বেজে গেল। তখন একটু চিন্তিত হলাম। আমরা মেসের মালিকের কাছে গিয়ে আমরা তাকে সবকিছু খুলে বলি। আমরা সবাই বেরিয়ে পড়ি তোকে খুঁজতে। শহরের দিকে যাচ্ছিলাম। বাগান দিয়ে হঠাৎ কেউ একজন বলে উঠল, ওইখানে কেউ একজন পড়ে আছে। গিয়ে দেখি তুই। সবাই দেখি তোর চোখ একদম লাল, তোর মুখ ফ্যাকাশে। তোকে মেস মালিকের বাসায় নিয়ে যাই। এই বলে আমার বন্ধু বলল, তুই যে পথে যাচ্ছিস সেখান থেকে ফিরে আয়। আমি অবাক হয়ে বললাম, কোন পথে? তখন সে বলল, তুই যে নেশা শুরু করেছিস এটা ভাবিনি, বাদ দে সব। কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবং সেই সময় আমি বুঝতে পারলাম যে মেস মালিক কেন আমার উপরে রেগেছিল। আমি খুব হতাশ হয়ে ভাবি, কি হলো এগুলো? তাহলে কি এটা স্বপ্ন ছিল? তারপর থেকে আমি বুঝতে পারছিলাম আমার সাথে সব সময় কে যেন থাকে, এমন কিছু ফিল করি। সেদিন রাতে ঘুমাতে পারিনি। পরের দিন পরীক্ষা দিয়ে আসার পর আমার খুব খারাপ লাগে। কিছু করার ছিল না। তারপর থেকে প্রতিদিন দুপুরে কেমন করে যেন ঘুমিয়ে যেতাম। সেই স্বপ্ন আর সেই ঘটনা ফিরে ফিরে আসতো। মূলত সবাই রেগে গিয়েছিল আমার প্রতি। কারোর সাথে কথা বলতাম না। 2টি পরীক্ষাও দেইনি। সবাই ভাবে আমি নেশা করছি। এক পর্যায়ে মেস মালিক আমার বাসায় খবর দেয়। বাসা থেকে বাবা মা এসে সবটা শুনে আমায় বুঝিয়ে রেখে আসবে। তো মেস মালিক বলে, আমি এমন ছেলেকে মেসে রাখবো না, সে নেশা করে, আমার মেসের নাম খারাপ হবে। মা বাবা অনেক চেষ্টা করে অন্য মেসে রাখার জন্য, কিন্তু কেউ রাখতে চায় না। কারণ কলেজ সহ পুরো এলাকায় সবাই জানতো আমি নেশা করা শুরু করেছি। বাবা সব আশা ছেড়ে দিয়ে আমাকে বাসায় নিয়ে আসলো। আমি বাসায় সবটা বললাম। আমার সাথে এমন হয় তারা কেউ বিশ্বাস করে না। আমার কথা তারা কেউ আমলে নেয় না। তারা সবাই ধরে নেয় আমি নেশা শুরু করেছি। কি একটা অবস্থা! বিশ্বাস করবেন না, আমি নিজেকে অসহায় ভাবতে শুরু করি। বাসায় আসার পর 4 দিন কিছু হয়নি। 5 দিনের দিন রাতে আমি ফোন চাপছিলাম। হঠাৎ মনে হলো জানলা দিয়ে কিছু একটা ঢুকলো। আমি তেমন কিছু না ভেবে জানালা হালকা খোলা ছিল, বন্ধ করে দিলাম। এর কিছুক্ষণ পর মনে হলো কোনো একটা মেয়ে আমার টেবিলের পাশে দাঁড়িয়ে কাঁদছে। আমি প্রচন্ড রকমের ভয় পাই। রুমের আলো জ্বালিয়ে যেটা দেখতে পাই সেটা
দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার স্ত্রী দাঁড়িয়ে কাঁদছে। ভয়ে আমি শীতল হয়ে যাই। কি বলবো, কাকে ডাকবো কিছুই বুঝতে পারছি না। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কান্না থামিয়ে হাসি শুরু করলো মেয়েটি। বলল, মরি, তুই মরবি। আমি কি করব ভাবতে পারছিলাম না। হঠাৎ করে মায়ের ডাক শুনে শান্তি এলো মনে। তাকিয়ে দেখি সে নেই। মায়ের কথা শুনে দরজা খুলে দেখি মা বাইরে দাঁড়ানো। মা বলল, তোর দাদি খুব অসুস্থ, দেখে আসি চল। আমি বললাম, বাবা যাবে না? মা বলল, তোর বাবা আগেই আছে। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি 11:49 মতো বাজে। কিছু না ভেবে মায়ের সাথে চলে গেলাম। দেখলাম মা দাদি বাড়ি না গিয়ে রাস্তা দিয়ে হেঁটে পুকুরের দিকে যাচ্ছে। বলে রাখা ভালো, আমাদের এদিকে আবাদি জমি নেই বললেই চলে, সব পুকুর। আমি মাকে ডাকতে ডাকতে পেছনে পেছনে যাচ্ছি। হঠাৎ মা আমাদের বাড়ির পাশে বাঁশ ঝাড়ে এসে থেমে বলে, দাদিকে দেখবি? বলে একটা বিকট হাসি দেয়। আমি মায়ের এমন আচরণ দেখে বললাম, তোমার কি হয়েছে মা, এমন করছো কেন? তখন মা বলছে, তোকে তোর বউয়ের কাছে রেখে যাচ্ছি, বলে আবার হাসতে শুরু করে। আমি ভয়ে ভয়ে মায়ের দিকে তাকিয়ে দেখি কি ভয়ঙ্কর সেই চেহারা। ওটা আমার মা না, আমার দাদি। একটু পিছনে এসে দেখি আমার শাশুড়ি। আমি আমার মাথায় হাত দিয়ে সেখানে বসে পড়ি। কিছুক্ষণ পর খেয়াল করলাম পাশে কেউ নেই। বাসার দিকে যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু এর মধ্যে ঘটল আর এক ঘটনা। একটা মানুষ বাঁশের ওপর বসে আমার নাম ধরে ডাকছে। আমি আবার ভয়ে শিউরে উঠলাম। অবয়বটিকে দেখতে এমন ছিল 10 থেকে 12 ফুট উচ্চতার একটা মহিলা। চুলগুলো লম্বা, মাটিতে ঝুলে আছে এবং অনেকখানি বাঁশের সাথে পেঁচিয়ে আছে। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরলে আমি আমার রুমে নিজেকে আবিষ্কার করি। আমি সবাইকে বলি কি হয়েছিল আমার সাথে। আমার সাথে ঘটা সব ঘটনা সবাই শুনে। বলে বউয়ের জন্য আমি পাগল হয়ে গেছি, আবোল তাবোল কথা বলছি। কিন্তু মা তো মা, আমার কথাটা সে বিশ্বাস করে। বাবাকে বলে, বাবা অনেক রেগে যায় আর গালাগালি করে। মা বাবাকে বলে, শোনো, ওর কথা বিশ্বাস করো, না করে কি করবে? গেটে তালা চাবি লাগিয়ে তোমার কাছেই রাখো। তাহলে ও ইচ্ছে হলে যে বাইরে যাবে তার আর উপায় থাকবে না। আর 2 দিন পর জ্ঞান ফিরল। বাবা সেটাও কেন বিশ্বাস করতে চাইছিল না। সেদিন থেকে আমার খুব জ্বর আসে। 1 সপ্তাহ পার হলেও জ্বর ভালো হয় না। আমি কিছু খেতে পারতাম না, বমি হয়ে যেত। তখন আমার ওজন অনেক কমে যায়, আমি একদম রোগা হয়ে যাই। আমার ওজন ছিল 68 কেজি, সেই ওজন 53 কেজি হয়ে যায়। শরীরে হাড় ছাড়া কিছু ছিল না। মা এগুলো দেখে সহ্য করতে না পেরে আমার এক চাচা কবিরাজ ছিল, তার কাছে নিয়ে যায় চিকিৎসার জন্য। তিনি আমাকে দেখে বলেন, আগে নিয়ে আসেননি কেন? একদম শেষ হয়ে গেছে। আমাকে 2 দিন সময় দিন, কি হয়েছে জানাবো। আমরা বাসায় চলে আসি। সেদিন রাত থেকে কি কি ঘটেছে আমার মনে নেই। চলেন আমার মা যেভাবে বলেছে সেভাবে শুনি। সেদিন যখন তোর চাচার কাছে নিয়ে আসি, রাতে তোর বাবা বাজার থেকে এসে তোকে দেখতে যায় তোর রুমে। তখন তুই নাকি তোর বাবাকে অনেক খারাপ ভাষায় গালাগালি করেছিস। তোর বাবা তোকে একটা থাপ্পড় মেরে রুম থেকে আসতে যাবে, তখন তুই নাকি মোটা গলায় বলেছিস, মারলি তো, মরবো তো, আমি এমনিই মরবো। তারপর বাবা রুম থেকে রাগ করে বেরিয়ে আসে, আমাকে সব কথা বলে। আমি তোর বাবাকে অনেক বুঝিয়ে ঘুমাতে পাঠাই। রাত 3টার দিকে একটা স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠি। উঠে দেখি তোর বাবাও বসে আছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে। তোর বাবা বলল, স্বপ্ন দেখলাম, কি যেন বলছে, তোর বড় ছেলেকে নিয়ে যাব, কেমন করে বাঁচাস দেখব। আমি হতাশ হয়ে তোর বাবাকে বললাম, আমিও এই স্বপ্নটাই দেখেছি। তখন তোর বাবা বলে, তোমরাই ঠিক ছিলে, খালুর চাচার কাছে যাব। তখন আমি বললাম, আমি তোমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম তোমার ভাইয়ের কাছে। 2 দিন সময় চেয়েছে সে। 2 দিন পর তোর বাবা আর আমি তোকে নিয়ে তোর চাচার বাসায় যাই, কিন্তু তুই কিছুতেই যেতে চাইছিলি না। তারপর হঠাৎ হাসি দিয়ে বললি, চল, কোথায় নিয়ে যাবি? কেউ কিছু করতে পারবে না, আমি মরবই। তারপর তোর চাচার বাসায় যাই। তোর চাচা যেটা বলে সেটা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না।
তোর চাচা বলে তোকে নাকি কালো জাদু করা হয়েছে, কিন্তু কে করেছে, কিভাবে করেছে সেটা সে বলতে পারবে না, আর সে কিছু করতেও পারবে না, কারণ সে যা জানে তা দিয়ে পেরে ওঠা সম্ভব না। তোর বাবা হতাশ হয়ে বলে, তাহলে কি কোনো উপায় নেই? তখন তোর চাচা বলল, সে একজন কবিরাজকে চেনে, তিনি অনেক বড় বড় কাজের সমাধান করেছেন। এই কথা বলার পর দেখি তুই পাশের রুম থেকে হাসছিস আর বলছিস, চল, কোথায় নিয়ে যাবি? এর মধ্যে তোর চাচার গলা চেপে ধরেছিস তুই। তোর চাচা কি যেন দিয়ে তোর মাথায় আঘাত করতেই তুই একদম থেমে গেলি। আমরা আর দেরি না করে তোকে নিয়ে সেই কবিরাজের বাসায় চলে যাই। কবিরাজ বলে, আমি এগুলো বাদ দিয়ে দিয়েছি, করি না। কিন্তু তোর চাচাকে দেখে আর তোর দাদার নাম বলার সাথে সাথে বলে, আমার বন্ধুর নাতি যখন বিপদে পড়েছে, সাহায্য তো করতেই হবে। তখন তোর চাচা সব খুলে বলে, আর বলে তোর জিন বলেছে যে ওর সাথে কালো জাদু করা হয়েছে, কিন্তু এর বেশি আর কিছু জানতে পারেনি। তখন কবিরাজ বলল, একটু বসো তোমরা, আমি আসছি। 10-15 মিনিট পর কবিরাজ এসে বলল, তোমার ছেলে একটা মেয়েকে বিয়ে করেছে। আমি বললাম, হ্যাঁ, কিন্তু ডিভোর্সও হয়ে গেছে, আর ওরা ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। মা আমায় বলেছে তোর কিছু মনে নেই, তোর ডিভোর্স পেপারের খবর তুই জানিসও না। মা আবার বলা শুরু করলো। কবিরাজ তখন বলল, হ্যাঁ, সব জানি আমি, ওর ওপর সত্যিই কালো জাদু করা হয়েছে, আর এটা করা হয়েছে অনেক খারাপ ভাবে। আমি তখন বললাম, কে করেছে এই কাজ বলবেন? কবিরাজ বললেন, এখনো জানতে পারিনি, তবে জেনে যাব। ওর ওপর কালো জাদু করা হয়েছে, তাতে দুটো খাসি বলি দিয়ে একটা খারাপ আর একটা শক্তিশালী জিনকে আহ্বান করা হয়েছে। ওকে মেরে ফেলার জন্য এসব করা হয়েছে, আর এতে ব্যবহার করা হয়েছে ওর মাথার চুল, শ্মশানের মাটি আর ওর ব্যবহৃত একটি জামা। এগুলো এক জায়গায় করে খাসির রক্ত দিয়ে 49টি তাবিজ পুঁতে দেওয়া হয়েছে। তোমরা ওকে নিয়ে বাসায় যাও, আমি 6 তারিখ তোমাদের বাসায় যাব। আর 2টি তাবিজ দিয়ে বলে, এগুলোর মধ্যে একটা ওর হাতে বেঁধে দাও আর একটা দরজার সামনে রাখবে। তখন আমি বলি, ঠিক আছে, কিন্তু এই কাজ কে করেছে, আর আমার ছেলের চুল আর জামা কোথায় পেল তারা? তখন কবিরাজ বলে, সব 6 তারিখে জানতে পারবে। আমরা বাসায় চলে আসি, কিন্তু ভুল করে ফেলি একটা, সেটি হলো তাবিজ একটা হারিয়ে ফেলি, আর একটা তো কবিরাজ নিজেই তোর হাতে পরিয়ে দিয়েছিল, তাই ওটা তোর হাতেই ছিল। তোর চাচা বলে, ওর সাথে তো তাবিজ আছে, কিছু হবে না, আল্লাহ ভরসা। কবিরাজের বাসায় থাকতে তুই কোনো কথা বলিসনি। বাসায় আসার পর তোর চাচার কথা শুনে বিকট শব্দে হাসি দিয়ে গালি দিতে শুরু করলি। কিছু করতে পারবি না, যা যা, তোরা যা, আমার কোনো সমস্যা নেই। ভাবছিলাম তাবিজ দেয়া আছে, তাই কোনো সমস্যা হবে না, কিন্তু দ্বিতীয় তাবিজের কথা মনেই ছিল না। সকালেও তুই স্বাভাবিকভাবে খাবার খেলি, কিন্তু কে জানে দুপুরে এত বড় ক্ষতি হয়ে যাবে। দুপুরে তো রুমে গিয়ে দেখি বিষের গন্ধে রুমে ঢোকা যাচ্ছে না। তোকে বললাম, কি করছিস তুই? তুই মোটা গলায় বললি, বিষ খেয়েছি। খাবি? বলেছিলাম না, নিয়ে যাব বলে হাসতে শুরু করলি। আমি চিৎকার করায় সবাই এসে তোকে জোর করে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু কেউ পারছিল না। আল্লাহর অশেষ দয়ায় 25-30 জন লোক কাজ শেষ করে বাসায় ফিরছিল। তারা ধরাধরি করে তোকে নিয়ে যায় ডাক্তারের কাছে। যাওয়ার পর তোকে ওয়াশ করা হয়। তুই একদম সুস্থ হয়ে গিয়েছিলি, একাই বাসায় চলে এসেছিলি, কিন্তু পরদিন সকাল থেকে এমন ঝাঁকুনি শুরু হয়, আবার মেডিকেলে ভর্তি করা হয় তোকে। সবাই অনেক চিন্তায় পড়ে গিয়েছিল তোকে নিয়ে। ডাক্তাররাও কেউ বলতে পারছিল না কি হয়েছে, কি করা যেতে পারে। এমন আচরণ দেখে ডাক্তার বা আশেপাশের মানুষও ভয় পেত। এসবই তোর বাবার মুখে শোনা, আমায় তো যেতে দেয়নি। এর মধ্যে তোর চাচা কবিরাজকে সব খুলে বলে। কবিরাজ অনেক বকা দেয়। বলেছিলাম না দেখে রাখতে, আমার কথা শোনেন নাই। তাবিজও হারিয়ে ফেলেছেন, বলেন নাই। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে দেখা করেন। তোর চাচা কবিরাজের কাছে গেলে আবার 2টো তাবিজ দেয় আর বলে, আগে যেটা হাতে আছে ওটা খুলে দিতে হবে, আর এটা পরিয়ে দিতে হবে, একটা বালিশের নিচে রাখতে হবে। এটা করার পর তুই আর কোন রকম উদ্ভট আচরণ করিসনি, কিন্তু কারোর সাথে কথাও বলিসনি। 13 দিন পর তুই সুস্থ হলে ডাক্তার তোকে ছেড়ে দেয়, কিন্তু তুই কারো সাথে তখনও কথা বলা শুরু করিসনি। এলাকার সবাই বলে তুই মেয়েটার জন্য বিষ খেয়ে পাগল হয়ে গেছিস। যাই হোক, কবিরাজ তুই সুস্থ হওয়ার 5 দিন পর আসে, অর্থাৎ নভেম্বরের 23 তারিখ। তখন তিনি তোর রুমে ঢুকে তোকে আনতে বলে। তোকে একটা গোল বৃত্তের মধ্যে বসানো হয়। তিনি বলেন,
1 ঘন্টা আমি একে আটকে রাখতে পারবো। এর মধ্যে জোড়া খাসি একদমে কিনতে হবে, আর 1 মণ মিষ্টি, 3 হাত কাফনের কাপড় লাগবে। আধা ঘন্টার মধ্যে এসব ব্যবস্থা করতে হবে। তোর বাবা যায় মিষ্টি আর কাফনের কাপড় আনতে, আর তোর মামা আসে। সেই দিন তোর মামা বের হয় খাসি কিনতে। এর মধ্যে কবিরাজ তোর চাচাকে বলে তোর পেছনে বসতে আর আমাকে একটা সাইডে বসতে বলে। তারপর তোর ওপর সেই জিনটাকে হাজির করা হয়। জিজ্ঞেস করে তুই এই ছেলেকে ছেড়ে যেতে চাস কিনা, কেন এর ক্ষতি করছিস। তখন মেয়েলি কণ্ঠে তুই বললি আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি যাব না। তখন কবিরাজ বলে তুই যাবিও এবং সব বলবিও। এই বলে ব্যাগ থেকে চমচম কূপের পানি বের করে কি যেন পড়ে ছিটিয়ে দেয়। তখন তুই বললি বেশিক্ষণ আটকে রাখতে পারবি না আমাকে, আমি বের হলে কি হবে জানিস তো। তখন কবিরাজ আবার পানি ছিটিয়ে দেয়, বলে বের হতো, আমি জানি তোকে কে পাঠিয়েছে, কিন্তু আমি তোর মুখ থেকে শুনবো। কিন্তু কবিরাজ কোনোভাবেই বলাতে পারছিল না। এর মধ্যে তোর মামা আর বাবা এসে পড়ে। 40 মিনিট লেগেছিল তাদের এগুলো জোগাড় করে নিয়ে আসতে। কবিরাজ সাথে সাথে তোর চাচাকে ইশারা করে। তোর চাচা তোর বাবার কাছ থেকে কাফনের কাপড় নিয়ে কিছু অংশ কেটে তোর চোখে বেঁধে দেয়, আর খাসিটা তোর সামনে রেখে দেয়। বাকি কাফনের অংশে তোর নাম আর কি যেন লেখে এবং খাসির ওপর দিয়ে দেয়। তারপর সাথে সাথে তুই একদম ছোটাছুটি শুরু করে দিস। এর মধ্যে তোর চাচা 1 কোপে কাফনে জড়ানো খাসির গলা কেটে দেয়। তুই হাসতে হাসতে তুলে পড়ে যাস। কবিরাজ সাথে সাথে তোকে তুলে বৃত্তের মধ্যে বসায়, তোকে তোর রুমে রেখে আসতে বলে। তিনি বলেন আর কোনো সমস্যা হবে না, ওকে নিয়ে যান। ওই জিন এখন বৃত্তের মধ্যে, এই খাসিটির ভেতর ওকে বন্দি করা হয়েছে, কোনো সমস্যা নেই। তোকে রুমে রেখে আসার পর দেখলাম কবিরাজ বোতলের মুখ আটকে বলল জিনটিকে এখানে বন্দি করা হয়েছে, তোমরা মুক্ত, তোমাদের ছেলের সাথে আর কোনো সমস্যা হবে না। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? না, আর একটু বাকি আছে। মা আবার বলছে। তখন আমি কে এটা জানতে চাইলাম কবিরাজের কাছে। কবিরাজ বলেন বলবো কি করেছে এই কাজ। তার আগে রুমের আলোগুলো বন্ধ করেন। কেউ এই রুমে প্রবেশ করলে সবাই সালাম দেবেন। তারপর 5 মিনিট পর তাকে জিজ্ঞেস করবেন কে এই কাজ করেছে। কবিরাজ কি যেন সব পড়লেন আর আলো বন্ধ করতে বললেন। আলো বন্ধ করার কিছু সময় পর সাদা জুব্বা পরা একজন লোক রুমে প্রবেশ করলো। আমরা সবাই তাকে সালাম দিলাম। তিনি মিষ্টি ভাষায় সালামের উত্তর দিলেন। তারপর 5 মিনিট পর তোর বাবা জিজ্ঞেস করলো আমার ছেলের সাথে এমন কাজ কে করেছে। তিনি বললেন তোর ছেলের শাশুড়ি। শুনে আমরা সবাই হতবাক হয়ে গেলাম, মানুষ এতটা নিষ্ঠুর। তোর বাবা আবার জিজ্ঞেস করলো তাহলে চুল আর জামা কোথায় পেল তারা। তখন তিনি বললেন তোরা মেয়েটাকে ভুল বুঝিস না, আর মেয়েটি তোর ছেলের মতোই কালো জাদুতে আসক্ত হয়ে গেছে। তার মা তাকে পুরো নিজের বশে নিয়ে এসেছে। মেয়েটি সত্যিই তোর ছেলেকে ভালোবাসতো। তোর ছেলের জামা আর চুল ওই মেয়েটি নিয়ে গিয়েছিল, আর অনেক কিছুই মেয়েটির কাছে ছিল, তার মা সব ফেলে দিয়েছে। এগুলো থাকার কারণে কাজটি খুব সহজে করাও গিয়েছে। ছেলের কাছেও মেয়েটির চুল আছে, ছেলের মানি ব্যাগে। জিনটি তোর ছেলেকে মারার জন্য ওই মেয়ের রূপ নিয়ে আসতো। লোকটি নিমিষেই এসব কথা বলে হারিয়ে যায়। তখন কবিরাজ বলে ওটা একটা জিন ছিল যেটা কবিরাজের সাথে থাকে। এগুলো শোনার পর সবাই একদম চুপ হয়ে যায়, কেউ কোনো কথা বলে না। কবিরাজ তার কাজ শেষ করে তাকে একটা তাবিজ দেয়, আর 2 মাস গরুর মাংস খেতে বারণ করে। তাকে হাতিয়া দিতে গেলে মুচকি হাসি দিয়ে বলে লাগবে না, আমি কাজটা করতাম না, বাদ দিয়ে দিয়েছিলাম। সেগুলো কিন্তু আমার বন্ধুর নাতি, এই জন্যই করেছি। এই বলে কবিরাজ চলে যায় আর তোকে দেখে রাখতে বলে। মায়ের মুখ থেকে এগুলো শুনে আমি ভাবি আমায় পছন্দ ছিল না, ভালো কথা, কিন্তু এগুলো করে আমাদের বিচ্ছেদ ঘটানোর খুবই কি দরকার ছিল? এগুলোর তো কোনো প্রমাণ থাকে না, তাই কোনো রকম অভিযোগও কারো কাছে করা যায় না। আমার বাবা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর কালো জাদু করতে চেয়েছিলেন, কিন্তু মা বলেন কি দরকার, যেটা ওরা করেছে আমরাও যদি তাই করি, আমার ছেলে তো বেঁচেই গিয়েছে। এটা মহাপাপ। আল্লাহ আমাদের মাফ করুন। কেউ যদি পাপ করে থাকে তাকেও মাফ করুন। আসলে আমরা জেনে শুনে কেন পাপ করব? কালো জাদু কি জিনিস আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। এই কাজ কেউ করবেন না, খুবই খারাপ কাজ। আমি এখনো
অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন। অসুস্থ অবস্থায় লিখলাম, সিলেক্ট হলে জানাবেন, আর লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি পরবর্তী ঘটনায় যাচ্ছি কথা না বাড়িয়ে, এবং যেভাবে লেখা আছে সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ শাহাদাত খান। আমার বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার ছোট ধোপাকান্দি গ্রামে। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি আমি আমার নানার কাছ থেকে শুনেছি, এবং আমার নানা শুনেছে তার দাদার কাছ থেকে। লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশি কথা না বলে ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটি ঘটে 1907 কি 8 সালে। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম মোতালেব। মোতালেবের দাদা ছিলেন একজন কবিরাজ, তার নাম ছিল বুন্দি মিয়া। এই বুন্দি মিয়া কাজগুলো করে থাকত 1600 জিনের সাহায্যে। মোতালেব ছিল অনেক সাহসী, তাই সে 1600 জিনের সর্দারকে হাজির করা শিখতে জিদ ধরে। বুন্দি মিয়া মানা করে এবং বলে, তোর বয়স হয়নি, তোকে শেখানো যাবে না, তুই ভয় পাবি। কিন্তু মোতালেব তা শুনতে নারাজ। তাই বুন্দি মিয়া বাধ্য হয়ে মোতালেবের বাবাকে বলে, তোমার ছেলে তো বায়না ধরেছে 1600 জিনের সর্দারকে হাজির করা শিখবে, তুমি কি বলো? মোতালেবের বাবা বলে, ছেলের তো অনেক সাহস, শিখতে চাইছে, শেখাও। তুমিই তো কাজ করাও, সবকিছু শিখিয়ে যাও, কাজকর্ম করে খেতে পারবে। দাদা বলে, তুমি যখন বলছো তাহলে আমি শেখাবো। এরপর দাদা মোতালেবকে ডেকে পাঠায় এবং বলে, তাহলে তুই শিখবি, ভয় করা যাবে না, কিন্তু ভয় করলে তুই মারা যাবি। মোতালেব বলে, ভয় পাও কেন, তুমি শেখাও। দাদা বলে, এটা তো একদিনে শেখানো যাবে না, 7 দিনে শেখাতে হবে। মোতালেব বলে, আচ্ছা ঠিক আছে। প্রথম দিন দাদা মোতালেবকে ডেকে পাঠায় এবং বলে, আজকে রাত্রে রেডি থাকিস, আজকে অল্প কিছু শেখাবো। মোতালেব সারাদিন কাজকর্ম করে দাদার কাছে যায় এবং বলে, কি শেখাবা শেখাও। দাদা তাকে একটা দোয়া শেখায় এবং বলে, পাশে যে ময়না বাড়ির ভিটে আছে ওইখানে গিয়ে এই দোয়াটা পড়তে হবে এবং একটা গোল বৃত্ত আঁকতে হবে। বৃত্তের ভেতরে জায়নামাজ পেরে জায়নামাজের ওপর তাসবিহ হাতে বসে পড়তে হবে এবং দোয়াটা পড়তে হবে এবং কোনো ভয় পাওয়া যাবে না। মোতালেব দাদার কথা মতো রাত 1টার দিকে সেখানে যায় এবং দাদার শেখানো কাজগুলো করে। কিছুক্ষণ পর সে দেখতে পায় বৃত্তের চারপাশে অনেক পিঁপড়া ঘোরাঘুরি করছে এবং এক পর্যায়ে তারা চলে যায়। ফজরের আজান হলে মোতালেব বাড়ি ফিরে আসে। দাদা সকালে এসে বলে, নাতি রাতে কি দেখলা? মোতালেব বলে, অসংখ্য পিঁপড়া এবং মাজুল। দাদা বলে, ভয় পেয়েছ? মোতালেব বলে, না, পিঁপড়া দেখি কেউ ভয় পায়? দ্বিতীয় দিন দাদা মোতালেবকে আবার ডেকে পাঠায় এবং বলে, আজকে যাবে বাগিচা বাড়ি আর জঙ্গলে। তো মোতালেব আগের দিনের মতোই সেখানে যায় এবং কাজগুলো করে এবং সে কিছুক্ষণ পর দেখতে পায় তার চারপাশে অসংখ্য সাপ। পিঁপড়াগুলোর মতোই সাপগুলো বৃত্তের চারপাশে ঘোরাফেরা করছে এবং তারা চলে যায়। ফজরের আজান হলে মোতালেব বাড়ি ফিরে আসে। তৃতীয় দিন দাদা মোতালেবকে পুনরায় বসতে বলেন। মোতালেব সেদিন যায় এবং অনেক ভাল্লুক ওই দিন তার বৃত্তের চারপাশে ঘোরাঘুরি করে। চতুর্থ দিন দাদা মোতালেবকে বলে, আজকে যেতে হবে মুগবেলাই কবরের পাশের ভিটায়। মোতালেব সেখানে যায় এবং বসে থাকে আর দেখতে পায় বড় বড় হাতি। হাতিগুলো ঘোরাঘুরি করে একটা সময় চলে যায়। পঞ্চম দিন দাদা মোতালেবকে বলে, আজকে যেতে হবে বসির তালুকদারের জঙ্গলে। মোতালেব সেখানে বসে। একটা সময় সে শুনতে পায় কিছু একটা তার দিকে আসছে। সে চোখ মেলে দেখতে পায় বড় বড় আকৃতির ঘোড়া তার দিকে দৌড়ে আসছে। ঘোড়াগুলো তার কাছে আসে এবং চারপাশে ঘোরাঘুরি করে। ষষ্ঠ দিন দাদা তাকে বলে, আজকে যেতে হবে কালীবাড়ি। আগের দিনের মতোই সে বৃত্ত এঁকে তার ভেতরে জায়নামাজ বিছিয়ে তাসবিহ হাতে বসে থাকে এবং সে দেখতে পায় এটা প্রতিদিনের চেয়ে একটু ভিন্ন। চারপাশে মাটি ভেঙে যাচ্ছে এবং নদী হয়ে যাচ্ছে, আর একবার ভাঙলেই সে নদীতে পড়ে যাবে। তখনই ফজরের আজান দেয়। সে বাসায় চলে আসে। দাদা সকালে আসে এবং বলে, আজকে কি হলো? মোতালেব বলে, আজকে আমার চারপাশে মাটি ভেঙে নদী হয়ে গিয়েছিল, আর একবার ভাঙলেই আমি নদীতে পড়ে যেতাম। দাদা বলে, ভয় করেছে? মোতালেব বলে, ভয় করেনি, তবে ভয় না করার মতো না। দাদা বলে, আর কিছু না,
কালকে কিন্তু জিনের সর্দার আসবে এবং তোমাকে দেখা দিতে পারে, তুমি চোখ সরাবে না, দেখবে সে কি করে। তো সে এবার 7ম দিন ফকির বাড়ি জঙ্গলে যায় এবং রাত 1টার দিকে বৃত্ত এঁকে জায়নামাজ বিছিয়ে তসবিহ হাতে বসে থাকে। একসময় সে দেখতে পায় 4 বেহারার একটা পালকি তার দিকে এগিয়ে আসছে এবং তার সামনে এসে পালকিটা থেমে যায়। পালকির ভেতর থেকে কর্কশ কণ্ঠে ধমক দিয়ে কেউ একজন বলে, এই বেটা, প্রতিদিন ডাকছিস কেন? মোতালেব বলে, আমি ওস্তাদি শেখার জন্য আপনাকে ডেকেছি। পালকির ভেতর থেকে বলে, ওস্তাদি শিখবি? মোতালেব বলে, জি। কিছুক্ষণ চুপ থেকে সে একটা ধমক দেয়। পুরো জঙ্গল কেঁপে ওঠে। মোতালেব চমকে ওঠে। পালকির ভেতর থেকে রাগী কণ্ঠে বলে, আমার ধমকি সহ্য করতে পারছিস না, আবার ওস্তাদি শিখতে চাস? এটা বলে সজোরে একটা থাপ্পড় দেয় মোতালেবের বাম গালে। বাম গালের চাপা ডান গালের সাথে এসে যেন লেগে যায়। মোতালেব জ্ঞান হারায়। সকালে দাদা আসে এবং মোতালেবের বাবাকে বলে, মোতালেব কই? মোতালেবের বাবা বলে, মোতালেব তো এখনো আসেনি। দাদা বলে, তাহলে ওকে নিয়ে আসতে ফকির বাড়ির জঙ্গলে যেতে হবে। পরে কয়েকজন মিলে সেখানে গিয়ে দেখে মোতালেব অচেতন অবস্থায় পড়ে আছে। তাকে বাড়িতে নিয়ে আসা হয়। জ্ঞান আসলে তাকে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল। মোতালেব ধীরে ধীরে বলতে শুরু করে রাতে কি হয়েছিল। সব শুনে দাদা বলে, আমার আর কিছু করার নেই, তোমার ছেলে আর 7 দিন বাঁচবে। এবং দাদার কথা মতো মোতালেব 7 দিন পরে মারা যায়। দাদা নাতি হারানোর বেদনায় 1600 জিনের সর্দারকে গ্রামের ভেতরে যাওয়ার রাস্তার পাশে গাব গাছে বন্দী করে। গ্রামের লোকজনকে বলে, শনিবার এবং মঙ্গলবার সাবধানে চলাচল করবে, এখানে 1600 জিনের সর্দার আছে। গ্রামের লোকজন বিশ্বাস করে না। এর মাঝ থেকে একজন বলে ওঠে, এখানে যদি সত্যি 1600 জিনের সর্দার থাকে তাহলে আমাদের দেখাতে হবে, তবেই আমরা বিশ্বাস করব। দাদা বলে, অমাবস্যা পূর্ণিমা রাতে দেখবা। তারপর অমাবস্যা পূর্ণিমা রাতে গ্রামবাসীকে নিয়ে গাব গাছের কাছে যায় এবং বলে, 1600 জিনের সর্দার দেখা দাও, গ্রামের লোকজন তোমাকে দেখতে চায়। তারপর গ্রামের লোকজন দেখতে পেল যে গাব গাছে 1 পা এবং পাশের তেঁতুল গাছে 1 পা দিয়ে বিশাল দেহের একজন মাথায় পাগড়ি পরে লাঠি হাতে দাঁড়িয়ে আছে এবং এর মাঝে আমার নানার দাদাও ছিলেন। এই ছিল ঘটনা রাসেল ভাই। ভালো লাগলে পড়ে শোনাবেন, সিলেক্টেড না হলেও কল করে জানাবেন। ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই। আমি মোহাম্মদ আনিসুর রহমান, বাসা নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় নামক গ্রামে। আমি খুব একটা বেশি কথা বলতে পছন্দ করি না, তাই আমি আমার ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। 90 দশকের ঘটনা। ঘটনাটি আমার প্রতিবেশী এক চাচার সাথে ঘটেছে। চাচার নাম ছিল এমদাদুল। সেই সময়ে এমদাদুল চাচার অনেক অভাব ছিল। তার সংসারে ছিল 4 বছরের এক ছেলে, ওনার বউ এবং উনি। অভাব অনটনে তাদের দিন চলছিল। তাই তিনি রাতের বেলাও কাজ করতেন, আবার দিনের কিছু সময়েও কাজ করতেন। রাতের বেলা যেটা করতেন সেটা হলো চাউলের মিলে ধান ভাঙা। তো তখন অটো মিল ছিল না। যেই মালিকের চাউল মিলে কাজ করত সেই মালিকের দিনের বেলা আবার ধানের জমিতে কাজ করত। ওই মালিকের আর এমদাদুল চাচার বাড়ি লাগালাগি গ্রাম হওয়ায় দিনের বেলায় কাজ করত। তো এরকম কাজ করেই তার সংসার চলছিল। রাতের বেলা যেভাবে কাজ করত সেটা হলো চাউল মিলে 2-3 দিনে 300 মণ ধান শুকাতো, আর সেটা এক রাতেই চাল বের করতে হতো। তবে 300 মণ ধান ভাঙতে 1 রাত লাগতো না, যদি ঠিক মতো কারেন্ট থাকে। আবার কোনো সমস্যার কারণে 200 মণ ধান চাতালে শুকাতে দেওয়া হয়। এই 200 মণ ধান ভাঙার জন্য সন্ধ্যাবেলা গেলে 2টা-3টার মধ্যেই হয়ে যেত। যে রাতের ঘটনা সেই রাতটা ছিল শীতকাল। কোনো কারণে সেদিন 200 মণ ধান ভাঙার কথা ছিল। তো সেদিন তিনি সন্ধ্যার সময় ধান ভাঙতে শুরু করলেন। ঠিক মতো কারেন্ট থাকার ফলে 2টা-2:30টার মধ্যেই ধান ভাঙা শেষ হয়ে গেল। তিনি ঠিক করলেন যে সকালবেলা পর্যন্ত দেরি না করে এখনই বাড়ির পথে রওনা দেবেন, কারণ যে মালিকের চাউল মিলে ধান ভাঙত সেই মালিকের ধানের জমিতে পানি দিতে হবে।
আর ভোরবেলা মেশিন স্টার্ট করলে বিকেল হতে হতে পানির সেচ হয়ে যাবে। এতে করে ঘুমানোর সময়টা একটু পাবেন তিনি। যেই কথা সেই কাজ, রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে। বলে রাখা ভালো যে তিনি অনেক সাহসী। এই ধরেন ভূত, জিন এই সবকিছুতেই তিনি ভয় পেতেন না। মিল থেকে বাড়িতে আসার জন্য দুইটা রাস্তা ছিল, একটা ছিল পাকা সড়ক আর একটা ধানের ক্ষেতের মধ্য দিয়ে। যদি পাকা সড়ক দিয়ে আসেন তাহলে বাড়ি আসতে সময় লাগবে 1.5 ঘন্টা, আর ধান ক্ষেত দিয়ে আসলে সময় লাগবে 1 ঘন্টা। ভোরবেলা মেশিন স্টার্ট করতে হবে বলে তিনি শর্টকাট রাস্তা ধরলেন। চারিদিকে কুয়াশা পড়েছে। ধান ক্ষেতের মোটা আলপথ ধরে হাঁটছেন তিনি। বিশাল ধান ক্ষেত, সেই মাঠের মাঝে একটা পুকুর আছে, আর পুকুর পাড়ে একটা গাছ আছে যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা করে। ওইটার কাছাকাছি আসতেই শুনতে পেলেন দূর থেকে একটা ঝনঝন করে আওয়াজ আসছে, আর চারিদিক থেকে কুয়াশা পড়েছে বলে আগুনের গোলা ওপর থেকে পড়ছে সেটা বোঝা যাচ্ছে। কে জানি লম্বা প্রায় 10-12 ফিটের মতো হবে একজন মানুষ আসছে। ওইটা মানুষ হবে কিনা জানি না, তবে মানুষ যে আসছে বা মানুষের মতো কিছু একটা সেটা বোঝা যাচ্ছে। মাথার অংশ থেকে আগুন বের হচ্ছে। যে আলপথে দিয়ে এমদাদুল চাচা যাচ্ছেন সেই রাস্তা ধরে সে আসছে। এমদাদুল চাচা থমকে দাঁড়ালেন। এমদাদুল চাচা যেখানে দাঁড়ালেন সেখানে তার ডান পাশে 40 ফিট দূরে ওই পুকুর আর গাছ অবস্থিত। তিনি যে আলপথে দাঁড়িয়ে আছেন সেই আলপথের সামনে 30 ফিট দূরে আর একটা আলপথ ডান পাশে গেছে, যা পুকুর আর ওই গাছের দিকে গেছে। তিনি ওই অল্প 30 ফিট দূরেই দাঁড়িয়ে পড়েছেন। যখন ওই মানুষের মতো অবয়বটি তার কাছে আসে তিনি দেখেন তার চেহারা ছিল কালো, কান দুইটা ছিল হাতির কানের মতো, গলায় অসংখ্য ঝনঝন করা আওয়াজের মালা, চোখ ছিল না, মুখমণ্ডলের জায়গায় শুধু একটা মুখ ছিল যা দেখতে ঘোড়ার মুখের মতো। সেখানে থেকেই আগুনের ফুলকি বের হচ্ছে। হাত ছিল একটা, সেই হাত দিয়ে ঝনঝন করে আওয়াজ করা মালাটা ধরে রেখেছেন। এমদাদুল চাচার মনে হয় এই প্রথম ভয়ে শরীর কাঁপুনি দিয়ে উঠল। আর এরকম ভয় পাওয়ারই কথা। এর আগে যতগুলোর সাথে তার দেখা হয়েছে তাদের কারোরই এরকম অগ্নিমুখ ছিল না। গ্রামের মানুষ জানে এসব এন্টিটি নাকি আগুন দেখলে কাছে আসে না, কিন্তু এটার ক্ষেত্রে বিপরীত। এটা তিনি কল্পনাও করেননি। যাই হোক, সেদিন তিনি ঠাঁই হয়ে দাঁড়িয়েছিলেন। শীতকালেও এমন অবস্থা যে শরীর ঘেমে নিয়ে একাকার। সেই এন্টিটি তার সামনে 30 ফিট দূর দিয়ে ডান আলপথ ধরে সেই পুকুর এবং গাছের দিকে ঝনঝন আওয়াজ করে আগুনের গোলা ফেলতে ফেলতে চলে যাচ্ছে। আর এমন ভাব নিয়ে গেল যে ওই এন্টিটি দেখতে পায় নাই যে তার সামনে কেউ ছিল। এমদাদুল চাচা যখন দেখলেন সেই পুকুর পাড়ের গাছের কাছে গিয়ে বিদ্যুৎ চমকানোর মতো সে ভ্যানিশ হয়ে গেল, দূর থেকে তখন আজানের ধ্বনি ভেসে আসছে। এমদাদুল চাচা সেখানে কতক্ষণ দাঁড়িয়েছিলেন তিনি বুঝতে পারেননি। 2-2.5 ঘন্টা কিভাবে কেটে গেল তিনি খেয়ালই করেননি। অতঃপর তিনি সেখান থেকে দ্রুত হাঁটা শুরু করেন। তার ঠিক 10-12 দিন পরের ঘটনা। যে মালিকের ধান ভাঙত সেই মালিকের ধানের সেচ দেওয়ার জন্য মেশিন স্টার্ট দিতে হবে। তখনকার সময়ে বরেন্দ্র অঞ্চলে পানির ডিপ টিউবওয়েল ছিল না। ডিজেল চালিত ইঞ্জিনের দ্বারা পানি সেচ করা হতো। দিনের বেলায় নিজের বাড়ির কিছু কাজ থাকায় তিনি সিদ্ধান্ত নিলেন যে দিনের বেলা সেচ না দিয়ে রাতের বেলা সেচ দিবেন। জমির পরিমাণ বেশি হওয়ায় পুরো রাত লেগে যাবে সেচ দিতে। এতে করে দিনের বেলায় বাড়ির কিছু টুকিটাকি কাজ করা যাবে। যেখানে মেশিন সেট করা হবে সেখানকার বর্ণনা দেই। এমদাদুল চাচা যে মালিকের কাজ করত ওনার বাড়ি ছিল আমাদের পাশের গ্রামে। আগেই বলেছিলাম ওই গ্রাম আর আমাদের গ্রামের মাঝখানে সেই জমিগুলো ছিল। আর ওই জমির পাশে একটা পুকুর ছিল, আর পুকুর পাড়ে কবরস্থান ছিল। ওই কবরস্থানের পাশেই নলকূপ স্থাপন করা ছিল। যাই হোক, তিনি সন্ধ্যার আগেই মেশিন স্টার্ট দেন। তারপর তিনি ঘুরে ঘুরে সব জমির আলপথগুলো কেটে দিলেন। সব শেষে রাতের খাবারের জন্য তার বাড়িতে আসলেন। খাওয়া দাওয়া শেষ করে যখন তিনি যাবেন তখন তার 4 বছরের বাচ্চা তার পেছনে লেগেছে। সেও যাবে তার সাথে। অনেক কিছু বোঝানোর পরেও বাচ্চা যাবেই, কি আর করা, তিনি সাথে নিয়ে গেলেন। আর হ্যাঁ, সেই মেশিন রাখার জায়গাটা বাঁশের বেড়া দিয়ে ঘেরা, ওপরে খড়ের চালা, 2 চালা বিশিষ্ট। সেখানে একটি বুড়ি এন্টিটি দেখা যেত। এমদাদুল চাচা সেটা আগে ভাগেই জানতেন। এর আগেও অনেকবার পানি সেচতে গিয়ে মুখোমুখি হয়েছেন। তবে ওই বুড়ি শুধু মজার ছলে ভয় দেখানোর চেষ্টা করত। বুড়িটি দেখতে ছিল খুবই জীর্ণ শীর্ণ, কঙ্কাল প্রকৃতির, ধপধপে সাদা।
এমতুল চাচা তার ছেলেকে সেই মেশিন ঘরে নিয়ে গেলেন। কিছুক্ষণ বসে থাকার পর ছেলে ঘুমিয়ে পড়ল। ছেলেকে সেই মেশিন ঘরে শুইয়ে রেখে ধানের খেতে গেলেন জমিতে পানি ঠিক মতো দেয়া হচ্ছে কিনা দেখতে। জমির সব আলপথ ঘুরে ঘুরে দেখছেন। ঠিক তখনই তার কানে মেশিন ফেল করার আওয়াজ আসলো। তিনি বুঝতে পারলেন মেশিনের পানি ফেল করেছে। তিনি তাড়াতাড়ি মেশিন ঘরে আসলেন। এসে দেখেন মেশিন বন্ধ। তিনি ভাবছেন মেশিন ফেল করলে তো শুধু পানি উঠবে না, মেশিন তো বন্ধ হবে না। কিন্তু মেশিন বন্ধ হলো কিভাবে? আর ছেলে তো ঘুমিয়ে আছে। হঠাৎ দেখলেন ঘরের চালা নেই। তিনি জানতেন এটা বুড়ির কাজ, কারণ এর আগে বুড়ি এইভাবে চালা উড়িয়েই ভয় দেখাতো। বুড়ি এন্টিটি বলেছিল যে যখন আমি এখান থেকে কোথাও যাব তখন এই মেশিন ঘরের চালা উড়িয়ে নিয়ে যাব, আবার যখন আসব তখন চালাটা উড়িয়ে নিয়ে আসব, ভয় যেন না করা হয়। এটা ভাবতেই খুব ঝড় শুরু হলো। আর সেটা কেবল সেখানেই ঝড়ের মতো বাতাস বইতে শুরু করলো। ইমরুল চাচা বুঝতে পারলেন যে বুড়ি আসছে। আর বুড়ি তার সামনে ভাসমান অবস্থায় এসে বলল, কিরে, ভয় পেয়েছিস? চাচা বলল, ভয় পাবো কেন, কিন্তু এরকম করা কি উচিত? আমার ছেলেকে নিয়ে এসেছি। বুড়ি বলল, আচ্ছা ঠিক আছে, আর হবে না। তখন ইমরুল চাচা রাগান্বিত হয়ে বললেন, তুমি এরকম চালা উড়িয়ে নিয়ে যাচ্ছ, মেশিন বন্ধ করছো কেন? তখন বুড়ি বলল, আমি কিছু করিনি রে, আমার এক নাতি এসেছিল, সে এরকম করেছে। তোর সাথে নাকি দেখা হয়েছিল কয়েকদিন আগে, তাই সে মজা করে এমনটা করেছে। তখন ইমরুল চাচা বলল, তোমার নাতি আবার কে? কোন দিন দেখা হয়েছিল আমার সাথে? বুড়ি বলল, তুই ধান ভেঙে আসছিলি মাঠের ক্ষেতের ভেতর দিয়ে, তখন দেখা হয়েছিল। ইমরুল চাচা বললেন, হো, এবার বুঝেছি। বুড়ি বলল, তার বুকের মাঝখানে একটা চোখ ছিল যা তুই দেখতে পাসনি, কিন্তু সে ঠিকই দেখতে পেয়েছে। মেশিনের নলটার মুখে মাটি লাগিয়ে আয়, তোর আর কষ্ট করে হ্যান্ডেল দিতে হবে না, একটা স্টার্ট দিলেই পানি উঠবে, আর টিউবওয়েলে পানি তুলতে হবে না। আপনারা জানেন কিনা জানি না, সেই মেশিনগুলোতে পানি তুলতে হলে নলকূপের মুখে একটা ছোট টিউবওয়েল লাগানো থাকে, আর সেখানে পানি তোলার পরেই মেশিন স্টার্ট দিলে তারপর পানি ওঠে। অতঃপর ইমদাদুল চাচা মেশিনের নলের মুখে মাটি লাগালেন। তারপর তিনি দূরে গিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ পর দেখলেন মেশিন একা একা স্টার্ট হয়ে গেছে। এই ছিল বাস্তব ঘটনা। হেরে যাবে না মা পর্ব 2-এ যাওয়ার আগে একটু মনে করে দিই কি ঘটেছিল প্রথম পর্বে। রাজিয়ার 30 বছরের সংসার। স্বামী আর মেয়ে ফাতিমাকে নিয়ে দীর্ঘদিন ইউকে প্রবাসী। মেয়ে হিসেবে ফাতিমার তুলনা হয় না, যেমন নম্র তেমন ভদ্র। একবার সে বন্ধুদের সাথে যায় ক্যাম্পিংয়ে, আর ফিরে আসে অন্য মানুষ হয়ে। এই ফাতিমাকে মা চেনে না। এখন আর একা নয় ফাতিমা, তার মস্তিষ্ক আর শরীর এখন পিটারের দখলে। কে এই পিটার? নিরুপায় হয়ে মা যোগাযোগ করেন দেশে তার মায়ের সঙ্গে। খুব একটা লাভ হয় না। তারপর ডেকে আনেন স্থানীয় এক পাদ্রীকে। শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় মূল ঘটনা। বাকিটা দ্বিতীয় পর্বে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় শ্রোতাবৃন্দ, কেমন আছেন আপনারা? আশা করছি পরম করুণাময় আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই অনেক ভালো আর সুস্থ আছেন। আমি সিফাত আলম হাজির হয়েছি হেরে যাবে না মা ঘটনাটির দ্বিতীয় পর্ব নিয়ে। রাসেল ভাইয়ের কাছে এই ঘটনার ভেতরের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। ফাতিমা এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে যায় এবং আমাদের দিকে প্রচন্ড রাগী দৃষ্টিতে তাকায়। তাকে দেখতে এতটাই ভয়ঙ্কর লাগছিল, যার ফলে মনে হচ্ছিল আমার এত কম বয়সী এই মেয়েটির মধ্যে যেন কোনো প্রকার মায়া, মনুষ্যত্বের বিন্দু মাত্র কোনো অস্তিত্ব নেই। তাকে দেখে আমরা এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি আর আমার হাজবেন্ড কখন যেন তার তীক্ষ্ণ দৃষ্টির ভয়ে পেছনে চলতে চলতে দেয়ালের সাথে নিজেদের পিঠ লেগে যেতে অনুভব করেছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ফাতিমা আমাদের এই অবস্থা দেখে মুচকি হেসে বলে, মা, কি হলো তোমার পাদ্রী মশাইয়ের? মরে গেল নাকি পাগল হয়ে গেল? শোন, আমার পেছনে লাগিস না। আমি কে আর আমি কি করতে পারি তার কোনো আন্দাজ তোদের নেই। আমার মেয়ের এমন কথা শুনে আমি হাউমাউ করে কেঁদে ফেলি, কেননা এই আওয়াজ আমার মেয়ের না। এই আওয়াজ আমার জন্য বড়ই অচেনা। এই আওয়াজ কোনো পুরুষের। আমার মেয়ের কণ্ঠে কোনো এক পুরুষের কণ্ঠ শোনা যাচ্ছে। আমি এসব নিতে পারছিলাম না।
অনবরত কেঁদেই চলেছিলাম। অন্যদিকে ফাতেমা হাসতে হাসতে ওপরের ঘরে চলে গেল, আর আমরা অ্যাম্বুলেন্সের অপেক্ষা করতে লাগলাম। একটু পরে অ্যাম্বুলেন্স এসে গেল এবং চার্চ থেকে কিছু লোকজন নিয়ে পাদ্রী সাহেবের সহকারীও এসে উপস্থিত হলেন। আমি বেশ চিন্তায় ছিলাম, কেননা আল্লাহ না করুন পাদ্রী সাহেবের কিছু হয়ে গেলে তো সব দোষ আমাদের উপরেই চলে আসবে, কেননা তিনি কোনো অফিসিয়াল রিকোয়েস্টে বা চার্চকে অভিহিত করে সেখান থেকে আসেননি, বরং আমার হাজবেন্ডের সাথে পরিচিতির খাতিরেই তিনি এসেছিলেন। এসব ভাবতে ভাবতেই পাদ্রীকে অ্যাম্বুলেন্সে তুলতে সাহায্য করছিলাম আমরা। অ্যাম্বুলেন্স তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো, আর আমরাও বাকি সবার সাথে রওনা দিলাম। হাসপাতালে পৌঁছালে পাদ্রী সাহেবের চিকিৎসা শুরু হলো। ডাক্তার তাকে ভালোভাবে পরীক্ষা করে দেখলেন বেশ কিছুটা সময়। পরীক্ষা নিরীক্ষা শেষে তিনি আমাদের অভয় দিয়ে বললেন, উনি অজ্ঞান হয়ে আছেন। আমরা ওনার চিকিৎসা শুরু করে দিয়েছি, আশা করি দ্রুতই ওনার জ্ঞান ফিরে আসবে, চিন্তা করবেন না। পাদ্রী সাহেবের জ্ঞান ফেরার জন্য আমরা চাতক পাখির মতো অপেক্ষা করছিলাম। এই অপেক্ষা ছিল বেশ দীর্ঘ। দেখতে দেখতে 3, 4, 5 এভাবে ক্রমান্বয়ে 9 দিন পর পাদ্রী সাহেবের জ্ঞান ফেরে। কিন্তু জ্ঞান ফিরে আসার পর তাকে যেন আর চেনাই যাচ্ছিল না। তার শরীরের অবস্থা মোটেও ভালো ছিল না। তিনি বিড়বিড় করে শুধু নিজের জীবনের নানা বিষয় নিয়ে কথা বলছিলেন এবং তার মুখ থেকে শুধু একটি কথাই বের হচ্ছিল, আর তা হলো, বাঁচাও, আমাকে বাঁচাও, লুসিফারের হাত থেকে কেউ তো আমাকে বাঁচাও, সে আমাকে জাহান্নামের আগুনে পুড়িয়ে মারবে। না, আমি মরতে চাই না, মরতে চাই না, আমি দয়া করে বাঁচাও, আমি আর কখনোই ওর মুখোমুখি হব না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এখানে লিসেনারদের বুঝার সুবিধার্থে একটি কথা বলে রাখছি, লুসিফার আর ইবলিস আলাদা কেউ নয়, বরং দুজনেই এক। খ্রিস্টান ধর্মের অনুসারীগণ ইবলিসকেই লুসিফার নামে আখ্যায়িত করে থাকেন, যাকে আমরা ইবলিস বা শয়তান নামে চিনি। পাদ্রী সাহেব খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়ায় ইবলিস বা শয়তানকেই লুসিফার সম্বোধন করছিলেন। ঘটনায় ফেরা যাক। আমরা পাদ্রী সাহেবের কথাগুলো শুনে এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমাদের গলা শুকিয়ে আসতে শুরু করে, শরীর যেন অসাড় হয়ে যাচ্ছিল। চার্চের অন্যান্য লোকগুলো আর পাদ্রীর সহায়ক বারবার পাদ্রী সাহেবকে বলছিলেন, দয়া করে এর নাম নেবেন না, আপনি কেন বারবার এর নাম উচ্চারণ করছেন? এসব দেখে আমরা আর সহ্য করতে পারছিলাম না। তাই আমরা পাদ্রী সাহেবকে হাসপাতালের যে কেবিনে রাখা হয় সেই কেবিন থেকে দ্রুত বের হয়ে আসি। বের হয়ে এসে আমরা পাদ্রী সাহেবের সহকারীর সাথে কথা বলি। তিনি বেশি কিছু বলেন না, শুধু একটা কথাই বলেন। তিনি বলেন তিনি ফাতেমার অবস্থার কথা বিশপকে জানিয়ে দিয়েছেন, এখন তিনি এর কোনো না কোনো সমাধান অবশ্যই বের করবেন। আমরা বাড়ি ফিরে আসি। এই কয়দিন ফাতিমাকে তেমন একটা দেখিনি। নিজের রুমে সারাক্ষণ ঘুমিয়েই কাটিয়েছিল সে। দেখে মনে হচ্ছিল যেন জীবিত কোনো লাশ বিছানার সাথে এঁটে আছে। বুকের ভেতরের যন্ত্রণার পরিমাণ ধীরে ধীরে যেন বেড়েই চলছিল। দুর্বিষহ হয়ে উঠছিল এক একটি দিন, এক একটি সেকেন্ড। তাও হাল ছাড়িনি। আল্লাহর ওপর আস্থা রেখেই দিন কাটাতে থাকি আর পাদ্রী সাহেবের সহকারীর বলা কথার প্রেক্ষিতে অপেক্ষা করতে থাকি। এই অপেক্ষাও ছিল দীর্ঘ, অনেক দীর্ঘ। আমি জানি অনেকেই ভাববেন কেন আমি মুসলমান হয়েও একজন পাদ্রীর সাহায্য নিয়েছি আর নিতে চাচ্ছি, কিন্তু জীবন যখন ধ্বংসের দিকে চলে যায় তখন সামান্য আশার প্রদীপটার দিকে তাকালেও যেন মনে হয় সেই প্রদীপে জ্বলতে থাকা ক্ষীণ আলোটাই যেন দাও দাও করে জ্বলছে। সমুদ্রের মাঝে ঝড়ের কবলে পড়া কোনো নাবিক যেমন ছোট কোনো কাঠের টুকরোকে অবলম্বন করেন, ঠিক তেমনটাই আমিও আমার হাজবেন্ড করেছিলাম। এই জন্যই আমি ঘটনার শুরুতেই বলেছি, দয়া করে ঘটনাটি মায়ের দৃষ্টিকোণ থেকে দেখবেন। আমার মাথায় শুধু একটা চিন্তাই ছিল, আর তা হলো আমার এত অপেক্ষা আর ধৈর্যের ফলাফল আমার এই সন্তান, তার যেন কোনো ক্ষতি না হয়, সে যেন একেবারে সুস্থ হয়ে যায়, ঠিক যেন তেমন ফাতিমা যাকে আমি চিনি।
অন্যদিকে এটাও সত্যি যে আমি মুসলমানদের কাছ থেকেও সাহায্য নিয়েছি। আগেই বলেছি, আমার মায়ের সাথে আমার এসব ব্যাপারে প্রতিনিয়তই কথা হচ্ছিল। আমি আম্মাকে বলছিলাম, যদি কোনো হুজুর পাওয়া যায় তাহলে সব সমস্যার সমাধান করতে বলুন, রুকাইয়া করতে জানে এমন কারো খবর দিন। আম্মা যেন আমাকে ফোনে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেন সেই জন্য অনুরোধ করেছিলাম। বাংলাদেশ থেকে নিজ ঘরে বসে ট্রিটমেন্ট করতে পারলে আমি তাতেও রাজি ছিলাম। একদিন দুপুরে আমি রান্না বান্না শেষ করে জোহরের সালাত আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন সময় আম্মার ফোন আসে বাংলাদেশ থেকে। আমি কোন রকমের তড়িঘড়ি করে ফোন রিসিভ করি। আম্মা বলেন তিনি এক হুজুরকে আমাদের বাসায় নিয়ে এসেছেন, তার খুব বেশি প্রশংসাও নাকি তিনি শুনেছেন। আমি আম্মার কাছে মার্জনা প্রার্থনা করে নামাজের পর আম্মাকে ফোন করব বলে জানাই। আম্মা হুজুরকে বসতে বলেন আর আমি আমার সালাত আদায়ের পর আম্মার সাথে যোগাযোগ করি। আম্মা আমাকে হুজুরের সাথে কথা বলিয়ে দেন। হুজুরকে আম্মা আগেই সব জানিয়ে রেখেছিলেন, তাও আমি নিজের মতো করে তাকে সবটা জানাই। আমার কথা শুনে তিনি বলেন, আপনার মেয়ের সাথে আমাকে কথা বলিয়ে দিন। আমি বললাম, ও তো আপনার সাথে কথা বলবে না। আমার কথা শুনে তিনি বললেন আমি যেন ফাতিমার কাছে ফোন নিয়ে যাই। আমি হুজুরের কথা মতোই ফাতিমার ঘরে ঢুকলাম ফোন নিয়ে। সে বিছানায় বসেছিল এবং অদ্ভুত ভাষায় কিছু একটা বলছিল যা আমার বোধগম্য হয়নি। আমি ওর কাছে গিয়ে ফোনটা ওর কানে ধরিয়ে দিলাম। কিন্তু যে ব্যাপারটায় সব থেকে বেশি অবাক হলাম সেটা ছিল ফাতিমার বলা প্রথম কথা। ফাতিমা হুজুরকে তার নাম ধরে সম্বোধন করে, যা কখনোই তার জানার কথা নয়, কেননা আমি নিজেই ওনার ব্যাপারে আম্মাকে এখনো কিছু জিজ্ঞেস করিনি। কিন্তু যখনই আমি ফাতিমার কানে ফোন দিলাম, আমার মেয়ের মুখ থেকে প্রথম যে শব্দগুলো বের হলো সেগুলো ছিল, সুবহান করিম, কেমন আছিস বাবা? তুই তো দেখি দিব্যি বেঁচে আছিস। আর কিছুদিন বাঁচতে চাইলে সেটাও পারতি। যদি আমার পরিচয় জানার চেষ্টা করতি বা জেনে আসতি তাহলে হয়তো বেঁচেই থাকতি। কি আর করা, আমার কিন্তু এখানে কোনো দোষ নেই। কেমন, তুই নিজেই আমার কাছে মরতে এসেছিস, তাহলে মর। আমি ফাতিমার কথা শুনে থ হয়ে যাই। হুজুরকে জিজ্ঞাসা করি তার নাম আসলে সুবহান করিম কিনা। তিনি ক্ষীণ স্বরে হ্যাঁ বলেন। তার কথা শুনে আমি স্পষ্ট বুঝতে পারছিলাম তিনি ভেতর থেকে যেন কেঁপে উঠেছেন। ফাতিমা আবার বলেন, আচ্ছা সুবহান, তোর একটাই ছেলে না? কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, ওর নাম জাকির না? সে কি স্কুলে যায়? আর তোর মায়ের কথাও তো শুনেছি, সে তো অসুস্থ। বেচারি অনেক কষ্ট পাচ্ছে, তাই না? অবশ্য তুই যদি বলিস তাহলে আমি তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি। কিরে, দেব নাকি মুক্তি? এখানে আমি যতটুকু উল্লেখ করলাম সেগুলোর বাইরেও ফাতিমা তাকে পুরুষ কণ্ঠে আরো অনেক কিছু বলে, যার সবটা আমার পক্ষে বলা সম্ভব নয়। ফাতিমা হুজুরকে ভয় দেখিয়ে অট্ট হাসি হাসছিল। তার চেহারায় ছিল পৈশাচিক এক আনন্দের ছাপ, আর হাসার ধরনটাও একই ছিল। সেই পুরুষালী গলা, সেই গলা শুনলেই আমি ভয়ে দুকদম পিছিয়ে যেতাম। ফাতিমার অবস্থা বেগতিক দেখে হুজুর দোয়া পড়তে শুরু করেন। ঠিক তখনই ফাতিমা আবার পুরুষালী গলায় বলে, তোর বউ জোহরার কি অবস্থা? আমি জানি সে আত্মহত্যা করেছে, আর তুই দুনিয়াকে বলেছিস ওটা অ্যাক্সিডেন্ট ছিল। তাকে তো মেরেছিলি তুই, তোর জন্যই সে আত্মহত্যা করেছে। সোহান, অনেক বড় মিথ্যাবাদী তুই। ফাতিমার কথা শুনে হুজুর আরো দ্রুত দোয়া পড়তে লাগলেন, আর ফাতিমা তার উপর মারাত্মক ব্যক্তিগত আক্রমণ শুরু করলো। কখনো বলছিল, সোবাহান, তুই মেয়েদের কষ্ট দিস, তুই কখন থেকে আবার হুজুর হলি। আবার কখনো বলছিল, তুই তো নিজেই একটা শয়তান। ফাতিমা এমন ভাবে কথাগুলো বলছিল যেন হুজুরের দোয়া পড়ার কোনো প্রতিক্রিয়াই তার উপর পড়ছে না। আমিও আমার মতো 4 কুল আয়াতুল কুরসি পড়ে ফাতিমার গায়ে ফু দেই। আমার ফু লাগা মাত্রই সে শোয়া থেকে দাঁড়িয়ে গেল আর বলল, এই সোবাহান, আমি তোকে কিছু দেখাতে চাই, একটু পেছনে তাকা। দেখ তোর পেছনে কি হচ্ছে। ফাতিমার এই কথা বলার কয়েক সেকেন্ড পরেই কল কেটে গেল, আর ফোনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, সুবহান করিম, তুই কোথায় চলে গেলি? খুব সাহসী ছেলে, হ্যাঁ? তাহলে পালালি কেন? এই বলে সে আমার দিকে তাকিয়ে বলল, হে মা, কোনো ভালো বড় পীর নিয়ে আসো যে কিনা আমার মোকাবেলা করতে পারবে। তা না করে তুমি এমন কিছু বাচ্চাদের নিয়ে আসছো যে কিনা সামান্য ক্ষমতা দেখলেই দৌড়ে পালায়।
ভেবেছিলাম আর কিছুটা সময় আনন্দ করব, তার হলো না। আমার মেয়ের কথা শুনে আমার হাত থেকে ফোন পড়ে যায়। ফোন পড়ে যেতে দেখে সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো আর উল্টো পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমার মধ্যে ভয় ক্রমাগত বাড়ছিল, কেননা আমি এই সময় ফাতিমার সাথে একেবারেই একা ছিলাম, আর আমাদের সাথেই ছিল সেই শয়তানের উপস্থিতি। আর সবচেয়ে বড় ভয় ছিল এটাই যে আমার মেয়ে তার কাছে জিম্মি ছিল। আমি এখনো পর্যন্ত এমন কাউকে খুঁজে পাচ্ছিলাম না যে কিনা এই শয়তানকে পরাজিত করতে পারে এবং ফাতিমাকে এই জাহান্নামের থেকে মুক্তি দিতে পারে। এভাবেই দিন কেটে যাচ্ছিল। আমি প্রতিদিনের মতো এসব নিয়ে চিন্তা করছিলাম। হঠাৎ আমাদের বাড়ির বেল বেজে ওঠে। দরজা খুলে দেখি পাদ্রী সাহেবের সহকারী আমাদের বাড়িতে এসে উপস্থিত। তার সাথে ছিল আরো 3 জন ব্যক্তি। আমি শুরুতেই তাদের থেকে পাদ্রী সাহেবের খোঁজ খবর নিলাম। তারা আমাকে জানালো পাদ্রী সাহেবের অবস্থা আগের মতোই আছে, কোনো উন্নতি নেই। তিনি না কিছু খাচ্ছেন না পান করছেন। তার খুব কষ্টে দিন কাটছে। তার হাতে ক্যানোলা লাগানো ছিল, কিন্তু তিনি বারবার সেটা খুলে ফেলতে চাচ্ছেন। ক্যানোলার সুই মুখে নিয়ে গিলে ফেলার চেষ্টা করছেন। তাকে সেজন্য শিকল দিয়ে বাঁধা অবস্থায় রাখা হয়েছে। তিনি এখন শুধু একটা কথাই বলেন, আমাকে লুসিফার থেকে বাঁচাও, সে আমাকে জ্বালিয়ে দেবে। সেই সহকারী পাদ্রী বলেন, পাদ্রী সাহেব ফাতিমার মধ্যে এমন কি দেখেছেন যে তার এই করুণ অবস্থা হয়েছে? আমরা কেউ বুঝতে পারছি না। এসব বলতে বলতেই তিনি ওনার সাথে আসা বাকি 3 জনের সাথে আমার পরিচয় করিয়ে দেন। তিনি বলেন অন্য চার্চ থেকে তিনি নতুন 3 জন পাদ্রী নিয়ে এসেছেন, যারা মানুষের মধ্যে থাকা শয়তানকে পরাজিত করার জন্য এক্সারসিজম করে থাকে। তিনি আরো বলেন এই পাদ্রীদের নাকি এ বিষয়ে অনেক নাম ডাকও আছে, আর তারা অনেক সময় ধরে এই কাজ করে আসছেন। আমি পাদ্রী সাহেবের সহকারী আর বাকি 3 জন পাদ্রীকে নিয়ে ফাতিমার ঘরের দিকে যাই। যখন আমরা ফাতিমার ঘরের সামনে পৌঁছালাম, তখন একজন পাদ্রী সাহেব বলে উঠলেন, আপনারা বাইরে অপেক্ষা করুন, আমি আপনার মেয়েকে একাই পর্যবেক্ষণ করতে যাচ্ছি। তার কথা শুনে আমি এবং বাকি পাদ্রীরা ফাতিমার রুমের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। সেই পাদ্রী সাহেব ফাতিমার রুমে চলে গেলেন। আমার খুব ভয় করছিল, কেননা আমি বাসায় একা ছিলাম। ফাতিমার বাবা ফাতিমার এই অবস্থার জন্য অফিসে মনোযোগ দিতে পারছিলেন না। ওনার চাকরিও প্রায় যায় যায় অবস্থা। এই জন্য পাদ্রীরা আসার পর আমি ওনাকে ফোন করি, কিন্তু বেচারা কোনোভাবেই ছুটি নিতে পারেননি। পাদ্রী সাহেব ফাতিমার রুমে প্রবেশ করেছেন প্রায় 15-20 মিনিট পেরিয়ে গেছে, কিন্তু পাদ্রী সাহেব বা ফাতিমা কারোরই কোনো আওয়াজ আসছিল না। আমি সহকারী পাদ্রীকে বললাম, ভেতরে গিয়ে দেখেন কি হচ্ছে। এত নীরবতা আমার ভালো লাগছে না। আমার মনে কু গাইছিল। আমার কথা শুনে সে ফাতিমার রুমে প্রবেশ করতে যাবে, এমন সময় ভেতর থেকে পাদ্রী সাহেব বেরিয়ে এলেন। তার ডান হাতের অবস্থা ছিল গুরুতর। হাতটি ছিল ভাঙা, ঠিক যেভাবে ফাতিমার শিক্ষকের হাত ভাঙা ছিল। তার সম্পূর্ণ মুখ যেন লাল বর্ণ ধারণ করেছিল এবং তার শরীর ঘেমে নিয়ে একাকার হয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন বহুদিনের অসুস্থ কোনো ব্যক্তি। তিনি বাইরে এসে সহকারী পাদ্রীকে বললেন তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন তিনি। এই কথা শুনে আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এই ঘটনার কিছুদিন পর সহকারী পাদ্রী আমার কাছে এসে বলেন আমি যেন সন্ধ্যার পর তার সাথে চার্চে দেখা করি। যদিও আমার জন্য এই কাজ করা উচিত নয়, কিন্তু আমার মেয়ের জন্য একজন পাগল হয়ে আছেন আর অন্যজন প্রাণ হারিয়েছেন ভেবে আমি আর তাকে মানা করতে পারলাম না। যথারীতি সন্ধ্যায় আমি চলে গেলাম চার্চে। সেখানে পৌঁছে দেখি সহকারী পাদ্রী আমার জন্য অপেক্ষা করছেন। আমি তাকে দেখতেই সে আমার কাছে হাত জোর করে মাথা নত করে ফেললেন এবং তার অফিসে নিয়ে গেলেন। আমি তার এই আচরণ দেখে বেশ অবাকই হলাম। আমাকে নিয়ে গিয়ে তিনি একটি চেয়ারে বসান এবং দ্রুত জিজ্ঞেস করতে থাকেন, ম্যাডাম, আপনার কি মনে হয় ওই পাদ্রী সাহেবের সঙ্গে কি হয়েছিল? তার মৃত্যু কিভাবে হয়েছিল? আমি হতবাক হয়ে গিয়েছিলাম, কারণ ডাক্তার তো বলেছিল হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। তবুও তিনি কেন আমার কাছে পাদ্রী সাহেবের মৃত্যুর কারণ জানতে চাইছেন? আমি বললাম, তিনি তো নিজেই হাসপাতালে গিয়েছিলেন অসুস্থ পাদ্রীর সাথে, আর ডাক্তারের কথা অনুযায়ী পাদ্রীর মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক, যা তিনি নিজ কানেই শুনেছেন। আমার কথায় সম্মতি দিয়ে তিনি বলেন, তার মৃত্যু হার্ট অ্যাটাকেই হয়েছে, এটা সত্যি, কিন্তু তার হার্ট অ্যাটাক কেন হয়েছিল সেটা আমি
ভেবে দেখছি, এজন্যই প্রশ্নটা করা। প্রত্যুত্তরে আমি তাকে বলি, আমি এসব দেখিনি, আর ওনার কেন হার্ট অ্যাটাক হয়েছে তা আমি কিভাবে জানবো? আমার কথা শুনে তিনি বলেন, ওই পাদ্রী সাহেবও আমার মেয়ের মধ্যে সে শয়তানকে দেখেছেন এবং হাসপাতালে যাওয়ার সময় নাকি তিনি সহকারী পাদ্রীকে বলেছিলেন তিনি জীবনে এর চেয়ে ভীতিকর আর কোনো কিছুই কখনো দেখেননি। সেই শয়তানকে দেখে প্রথম পাদ্রী সাহেব তার মানসিক ভারসাম্য হারিয়েছেন, আর দ্বিতীয় পাদ্রী সাহেব নিজের জীবন হারিয়েছেন। মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তার কথা শুনে আমার এতটুকু সাহস হচ্ছিল না যে আমি তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করি বা প্রশ্ন করি। কিন্তু একটা প্রশ্ন না করলেই নয়, আমি তার কাছে জানতে চাইলাম এখন আমাদের করণীয় কি। সে আমাকে জানালো এসব কারণে চার্চের নাকি বদনাম হতে পারে, এই খবর বাইরে বের হলে চার্চের সম্মানহানিও হতে পারে, আর একজন মানুষের জীবনও গিয়েছে। তাই তিনি আমাকে দেখা মাত্রই হাত জোর করে বুঝিয়ে দিচ্ছিলেন তারা আমাকে এই ব্যাপারে কোনো প্রকার সাহায্য করতে ইচ্ছুক নন। আর তাই আমি সেখান থেকে হতাশ হয়ে ফিরে এলাম। ঘটনার এই পর্যায়ে একটু পেছনে ফেরা যাক। আচ্ছা, আপনাদের মনে আছে সোবাহান হুজুরের কথা, যিনি ফাতিমার সাথে কথা বলার সময় ফোন কেটে দিয়েছিলেন আর আমার মেয়ের কথা শুনে শেষ মুহূর্তে ফোন বন্ধ হয়ে গিয়েছিল? হঠাৎ করে কেন তিনি পালিয়ে গেলেন এই ব্যাখ্যাটি আমি দিচ্ছি। সেদিন রাতের বেলা আমি আমার আম্মার সাথে কথা বলছিলাম। আমার আম্মা আমাকে জানালেন বাড়িতে আসার পর থেকেই হুজুর যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন। আম্মার কাছে সবকিছু শোনার পরেও তিনি বেশ সাহসিকতার সাথেই ফাতিমার সাথে থাকা শয়তানের মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ফাতিমা তার কথা বলার মাধ্যমে হুজুরকে ভেতর থেকে প্রচন্ড ভয় পাইয়ে দিয়েছিল। আর ফাতিমা যখন ওনাকে পেছন ফিরে দেখতে বলেছিল, তিনি ফাতিমার কথা শুনে পেছন ফিরে তাকান। পেছন ফিরে তাকানোর পর তার চেহারার রং উড়ে যায়। তাকে দেখে প্রচন্ড ভীত মনে হচ্ছিল। তিনি ফোন ছুঁড়ে ফেলে দেন আর এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যান। 2 দিন পর আমাদের কাছে খবর আসে সেই হুজুর ইন্তেকাল করেছেন। আর তার ইন্তেকালের কারণ শুনলেও আপনারা অবাক হবেন। তার ইন্তেকালের কারণ হার্ট অ্যাটাক। কিন্তু সেই পাদ্রীর মতোই এই খবর শুনে আমার আর বুঝতে বাকি থাকলো না হুজুরের মৃত্যুর পেছনে ফাতিমার সাথে থাকা শয়তানের অবশ্যই কোনো যোগসূত্র আছে। আমরা চার্চ থেকে আর হুজুরের কাছ থেকে সাহায্য না পেয়ে নিজেদের মতো চেষ্টা চালাতে থাকি ফাতিমাকে সেই শয়তানের হাত থেকে মুক্ত করার জন্য। এর মাঝে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন, কিন্তু কেউই তেমন সমাধান দিতে সক্ষম হননি। আমাদের সমস্যার কথা ধীরে ধীরে মানুষের নিকট পৌঁছেছিল। কিছু মানুষের সাথে পরিচয় হয় যারা কিনা প্যারানরমাল সমস্যা নিয়ে কাজ করে থাকেন আর সমাধান দিয়ে থাকেন। ব্যাপারটা এমন না যে তারা কোনো ধর্মীয় গুরু বা রুকাইয়া স্পেশালিস্ট। তারা এসব বিষয়ে গবেষণা করে থাকেন বলে আমরা জানতে পারি। এমনই এক প্যারানরমাল ইনভেস্টিগেশন টিমের সাথে আমাদের কথা হয়। তারা এইসব বিষয় নিয়ে অনেক কিছু জানেন বলে আমাদের জানান এবং তারা এই সমস্যা ডিল করতেও নাকি জানেন। আমি তাদের সাথে কথা বলে বেশ আশ্বস্তই হই, কেননা তাদের কথা বলার ধরনটা ছিল এমন যেন আমি কি চাচ্ছি আর কি ভাবছি তা বলার আগেই তারা বুঝতে পারছেন। তারা বেশ ভালোভাবেই নিশ্চয়তা দিলেন এবং এমন সব কথা বললেন যে আমি তাদের কথায় বলতে গেলে এক প্রকার মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি তাদেরকে আসন্ন শনিবার বাসায় আসার অনুরোধ করি, কেননা ওই দিনই ফাতিমার বাবাও বাড়িতে থাকবেন। যথারীতি সন্ধ্যার আগে দিয়ে তারা আমাদের বাড়িতে এসে পৌঁছান। তাদের হাতে ক্যামেরা এবং সাথে ছিল অত্যাধুনিক কিছু যন্ত্রপাতি। তারা মোট 4 জন এসেছিল। তারা নিজেদের সাথে আনা যন্ত্রপাতি এবং ক্যামেরা নিয়ে আমার মেয়ের ঘরে চলে গেলেন। আমি এবং ফাতিমার বাবা তাদের সাথে ফাতিমার রুমে চলে গেলাম। ফাতিমার রুম ছিল অন্ধকার, জানালাগুলো ছিল বন্ধ। তারা রুমে ঢুকে লাইট জ্বালিয়ে যন্ত্রপাতি সেট করে ফাতিমার সাথে কথা বলার চেষ্টা চালান। ফাতিমার চোখ খুলে তাকায় আর হাসতে শুরু করে। হঠাৎ সে চোখ ঘুরিয়ে আমার দিকে তাকায় আর বলে, মা, এই কার্টুনগুলোকে আবার কোথায় খুঁজে পেলি? তোর এসব করার কোনো দরকার নেই মা। আর যাদের সাথে করে নিয়ে এসেছিস তারা তো মিথ্যেবাদী, এই সমাজের কোনো দরকারে কাজে লাগে না। তাদের ওই সব কাজ করার কোনো দরকার নেই, বরং তাদের যে জিনিসটার দরকার সেটা তোদের পেছনের টেবিলের প্লেটে রাখা আছে। ফাতিমার কথা শুনে আমরা সবাই পেছন ফিরে তাকাই। দেখলাম টেবিলে সত্যি একটি প্লেট রাখা আছে। সেই প্লেটে বড় একটি ছুরি রাখা ছিল। তারপর আমরা সবাই ভয়াবহ এক ঘটনার সাক্ষী হলাম। আমরা দেখলাম ইনভেস্টিগেশন টিমের টিম লিড
প্লেটের দিকে এগিয়ে গেলেন আর প্লেটে রাখা ছুরি হাতে তুলে নিলেন। আমরা কেউই জানি না এই ছুরি এবং প্লেট কোত্থেকে এখানে এলো। সেই লিড ছুরিটি হাতে নেন আর মুখ হাঁ করে তার বাম গাল বরাবর হ্যাঁচকা টান দেন। সাথে সাথে সম্পূর্ণ গলা কেটে যায় এবং তাজা রক্তের স্রোত বইতে শুরু করে। অবাক করা ব্যাপার হলো, নিজের গাল নিজ হাতে কাটার পরও তার চেহারায় বিন্দুমাত্র কোনো যন্ত্রণার ছাপ নেই। তিনি মুচকি হাসতে হাসতে তার ডান গালটাও একইভাবে কেটে ফেলেন। এসব দেখে তার টিমের বাকি 3 জন চিৎকার করতে শুরু করেন আর তাকে ধরাধরি করে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। আমি আর আমার হাজবেন্ড এবার অন্য ভয় পাচ্ছিলাম। যেহেতু এখানে এবার এমন কাণ্ড ঘটেছে, তাই পুলিশের আসার যথেষ্ট সম্ভাবনা ছিল। এর আগের 2 ঘটনার জন্য তারা এসেছিলেন, কিন্তু কোনো কমপ্লেইন না পাওয়ার জন্য তারা ঘটনা শুনে চলে যান। ফাতিমার বাবা চিন্তিত হয়ে পড়েন। তিনি বলেন, ব্যাগ গোছাও, আজ রাতে এই দেশ ত্যাগ করব। পরপর 3টি দুর্ঘটনা আমাদের বাড়িতে ঘটেছে। চার্চ পুলিশের কাছে যায়নি, কিন্তু এরা যেতে পারে। আর পুলিশ এসব জিন ভূতের ঘটনা বিশ্বাস না করে আমার মেয়েকে পাগল বলে পাগলা গারদে পাঠানোর আগে আমাদের এখান থেকে পালাতে হবে। এর আগে আমরা ফাতিমার অসুস্থতার জন্য যে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তারা প্রায় সকলেই আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন ফাতিমাকে মানসিক হাসপাতালে ভর্তি করানোর জন্য। আমি আমার হাজবেন্ডের কথা মোতাবেক দ্রুত ব্যাগ গুছিয়ে নিই। চোখের সামনে যা পাচ্ছিলাম তাই নিচ্ছিলাম। কোন রকমে ব্যাগ গুছিয়ে ফাতিমাকে নিয়ে আমরা এয়ারপোর্টে পৌঁছাই। ফাতিমার বাবার বন্ধু এয়ারলাইন্সে চাকরি করায় টিকিট পেতে অসুবিধা হলো না। সেই রাতের ফ্লাইটেই আমরা বাংলাদেশে ফিরে আসি। দেশে ফিরে আমরা ফাতিমার দাদা বাড়ি অর্থাৎ আমার শ্বশুর বাড়ি চলে যাই। বাড়ির সবাই আমাদের দেখে অবাক হন, কেননা আমরা কাউকে কোনো কিছু না জানিয়ে হুট করে দেশে ফিরে এসেছি। তারা অবাক হয়েছিলেন ঠিকই, কিন্তু সাথে খুশিও হয়েছিলেন আমাদের ফিরে আসার জন্য। দেশে ফিরে আসার পর ফাতিমা বেশিরভাগ সময় স্বাভাবিক আচরণ করছিল, কিন্তু সে কারোর সাথে কোনো কথা বলেনি। শুধু জিজ্ঞাসা করছিল, আমার ঘর কোনটা? তাকে ঘর দেখিয়ে দেওয়া হয় এবং সে সেখানে চলে যায়। রাত হলে আমি তাকে খাওয়ার জন্য ডাকলাম। আমরা সবাই ডাইনিং টেবিলে বসেছিলাম। আমার পরিবার বেশ বড় ছিল। আমার হাজবেন্ডরা 2 ভাই ও 1 বোন। ফাতিমার 2 জন চাচাতো ভাই আর 1 জন চাচাতো বোনও ছিল। আমরা সবাই ডাইনিং টেবিলে বসে কথাবার্তা বলছিলাম। আজ বাড়ির পরিবেশ দেখে আমি অনেক ভালো অনুভব করছিলাম, কেননা এতটা দিন আমি যেখান থেকে এসেছি সেখানে আমি আর ফাতিমা দিনের বেশিরভাগ সময় একাই থাকতাম। এছাড়াও অনেক বিপজ্জনক ঘটনা আমি একা সহ্য করেছি, যা দেখার পর আমি অনেকটাই ডিপ্রেশনের শিকার হয়েছিলাম। কিন্তু রাতে যখন আমি আমার পরিবারের মাঝে ছিলাম, তখন বেশ আমার শান্তি হচ্ছিল। ফাতিমা খাবার খেতে বের হয়ে আসে। সে সবার সাথে নিজ থেকেই কথা বলছিল আর সবার প্রশ্নের উত্তর হাসি মুখে দিচ্ছিল। ডাইনিং রুমে এসে সে সোজা একটা চেয়ার টেনে বসে গেল এবং একা একাই খেতে শুরু করলো। সবাই অবাক হয়ে তার খাওয়া দেখছিল। দেখতে দেখতে ফাতিমার খাবারের গতি বাড়তে থাকে। সে একাই 6-7 জনের খাবার আরামসে খেয়ে ফেলে। তার এই খাওয়া দেখে সবাই খুব অবাক। সবার মনে প্রশ্ন ছিল একটাই, আর তা হলো এত ছোট একটা মেয়ে এত খাবার কিভাবে খাচ্ছে। এই পর্যন্ত সব ঠিকই ছিল। আসলে আমাদের জন্য ঠিকই ছিল বলা যায়, কারণ ফাতিমার অবস্থার কথা আমাদের অজানা ছিল না। তাই এসব অস্বাভাবিক ব্যাপারগুলো আমাদের কাছে স্বাভাবিকই হয়ে গিয়েছিল। কিন্তু এই অস্বাভাবিক স্বাভাবিক অবস্থা বেশিক্ষণ বিরাজমান হলো না। আমার মেয়ে হঠাৎ এমন একটা কাজ করে ফেলল, যা দেখে ছোট বাচ্চা থেকে শুরু করে বাড়ির সবাই চিৎকার দিয়ে বের হয়ে গেল। খাবার খেতে খেতে ফাতিমা তার আঙুল চিবাতে শুরু করলো। সে এত জোরে আঙুল চিবাচ্ছিল যে আঙুল থেকে রক্ত খাবার প্লেটে পড়তে শুরু করে। তার এই আঙুল চিবানো কোনোভাবেই থামছিল না। আমরা সবাই মিলে তার 1 হাত ধরে ফেললাম আর সে আর একটা হাত চিবাতে লাগলো। আমি কোনো রকমে শক্ত করে তার 2 হাত ধরে ফেললাম আর তার সেই দাঁত আমার হাতে গেঁথে গেল। আমার মুখ থেকে ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে এলো। তারপর আমরা কয়েকজন মিলে খুব কষ্টে তাকে নিয়ন্ত্রণে এনে হাসপাতালে নিয়ে যাই। এই পুরো ঘটনার সবচেয়ে ভয়াবহ একটি দিক ছিল, সেটি হচ্ছে একজন মানুষের আঙুল কতটা জোরে চিবানো হলে তা থেকে রক্ত বেরিয়ে আসতে পারে। তাহলে তার যন্ত্রণা কেমন হতে পারে বলে আপনাদের মনে হয়? কিন্তু আমার মেয়ে কিভাবে এই ব্যথা সহ্য করলো আর টু শব্দটিও করল না, আমার মাথায় আসছিল না।
এই পরিস্থিতি দেখে ফাতিমার চাচারা, তাদের স্ত্রীরা, তাদের বাচ্চারা, তাদের অবস্থা এমন ছিল যে তারা কয়েক ঘন্টা ধরে কোনো কথাই বলছিল না। মনে হচ্ছিল সবাই একটা বড় শকের মধ্যে পড়ে গেছে। তারা বুঝে গিয়েছিলেন যে এটা কোনো রোগ নয়, বরং আমার মেয়ের সাথে থাকা কোনো শয়তানের কাজ। প্রাথমিক চিকিৎসা শেষে ফাতিমার হাতে ব্যান্ডেজ লাগানো হয়। আমরা তাকে বাড়ি নিয়ে আসি। বাড়ি আসার পর ফাতিমার বড় চাচা আমার হাজব্যান্ডকে ডেকে পাঠান। তিনি তাকে বলেন, ভাই, যদি তোমরা কিছু মনে না করো তাহলে ভালো হবে তুমি যদি এই গলিতেই ছোট কোনো একটা বাড়ি নিয়ে নাও, কারণ বাড়ির বাচ্চারা খুব ভয় পাচ্ছে, আর তোমার ভাবিরাও এসব নিয়ে বেশ চিন্তিত। ফাতিমার বাবা আমাকে এসে সব জানান। এখানে তাদের কোনো দোষ ছিল না। হয়তো তারা ভেবেছিলেন শয়তানের প্রভাব তাদের বাচ্চার উপরও পড়তে পারে। তারাও নিজেদের স্থানে সঠিক ছিলেন। পরের দিন সকালে আমরা আশেপাশে বাসা খুঁজতে থাকি, আর ছোট একটি বাসা পেয়েও যাই। ফাতিমার বাবা তৎক্ষণাৎ সেই বাড়িটি ভাড়া নিয়ে নেন। আমরা 3 জন সেদিনই সেই বাসায় শিফট হয়ে যাই। আর তারপর শুরু হলো ফাতিমার চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত এক দীর্ঘ প্রক্রিয়া। যখনই কেউ বলতো এই সমস্যার সমাধান জানেন, তখনই তাদের বাড়িতে নিয়ে আসা হতো। তারা নিজেদের ক্ষমতা দেখাতেন, আর আমার মেয়ে তাদের সামনে এসে বারবার বলতো, মা, এই জোকারদের নিয়ে আসিস প্রতিবার, আমি এদের দেখে খুব মজা পাই। আমরা এক পীর সাহেবের ব্যাপারে শুনেছিলাম, যিনি নাকি দিন পালতেন। অনেক মানুষের সমস্যার সমাধান নাকি তিনি করে দিয়েছেন। বর্তমানে তিনি এসব কাজ করেন না, কিন্তু আগে এসব নিয়ে অনেক কাজ করতেন। আমরা তার সাথে যোগাযোগ করি, কিন্তু প্রথম আমরা সেই পীর সাহেবকে কোনোভাবেই আমাদের বাড়িতে আসার জন্য রাজি করাতে সক্ষম হইনি। কিন্তু আমি তো মা, নিজের মেয়ের ভালোবাসার জন্য সব করতে রাজি। তাই কোনো দ্বিধা না করে আমি পীর সাহেবের পায়ে ধরে তার কাছে সাহায্যের ভিক্ষা চাইলাম। আমার এই করুণ নিয়তি দেখে তিনি আর কঠিন থাকতে পারলেন না। তিনি জানান তিনি জুম্মার দিন আমাদের বাড়িতে আসবেন। পীর সাহেব নিজের কথা রাখলেন। তিনি জুম্মার নামাজের পরে আমাদের বাড়িতে আসলেন। তার সঙ্গে 3-4 জন শাগরেদও ছিল। পীর সাহেবকে আমার মেয়ের ঘরে নিয়ে যাওয়া হয়। আমার মেয়ে তাকে ওপর থেকে নিচে একবার ভালো করে দেখে নিল এবং আমার দিকে তাকিয়ে বলল, সাব্বাস, এই পীর কিছুটা ভালো, এর সাথে মোকাবেলা করে মজা পাবো। এই কথা বলে সে নর পিশাচের মতো হাসতে শুরু করলো। তারপর পীর সাহেব আমার মেয়ের সামনে গিয়ে বসলেন। ফাতিমার সামনে বসে তিনি দোয়া পড়তে শুরু করলেন। পীর সাহেব দোয়া পড়ছেন আর আমার মেয়ে গান গাইছে। আমি সব দেখে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। প্রায় 2 ঘন্টা দোয়া পড়েন তিনি। আমার মেয়ে সম্পূর্ণ সময় জুড়েই তাদের গান গেয়ে শোনায়। লজ্জায় আমি যেন মাটির সাথে মিশে যাচ্ছিলাম। পীর সাহেব যখন দেখলেন কিছুতেই কিছু হচ্ছে না, তখন তিনি উঠে দাঁড়ান আর আমার মেয়ের চুল ধরে টান দেন। এই কাজ করার সাথে সাথে আমার মেয়ে ভয়ঙ্কর দৃষ্টিতে পীর সাহেবের দিকে তাকায় আর সজোরে পুরুষ কণ্ঠে চিৎকার দিয়ে ওঠে। আমাদের বাড়ির দেয়ালগুলো সেদিন কেঁপে উঠেছিল, আর ঘরের ভেতরে মেয়েটা পুরুষের মতো গলায় বলল, এই মৌলবী, চুল ছেড়ে দে, নইলে আমি তোর এমন অবস্থা করব যাদেরকে সাথে নিয়ে এসেছিস তাদেরকে কাঁধে করে নিয়ে ফিরতে হবে। আমার মেয়ের মধ্যে এত বেশি ভয়ঙ্কর আক্রোশ ছিল যা দেখে সেই পীর সাহেবও ভয়ে চুপ হয়ে গেলেন এবং তিনি ফাতিমার চুল ছেড়ে দিলেন। তারপর ফাতেমা দাঁড়িয়ে পীর সাহেবকে বলে, কিরে মৌলবী, কি অনেক নাটক হয়ে গেছে, আমিও তোকে অনেক সম্মান দেখালাম, এখন চুপচাপ এখান থেকে বিদায় হ। এরপর ফাতিমা আরো কিছু কথা বলল যা ছিল আমাদের অবাক করার মতো। সে পীর সাহেবের পাশে খালি একটি জায়গা দেখে ইশারা করল, কিন্তু সেখানে কেউ ছিল না। ফাতিমা সেই দিকে ইশারা করে বলল, তুই সাথে করে যে 7টাকে নিয়ে এসেছিস তাদের এখান থেকে নিয়ে বিদায় হ, নইলে তুই তো মরবি, ওরাও মরবে। পীর সাহেব উঠে দাঁড়ালেন আর ফাতিমার বাবার কাছে হাত জোর করে আল্লাহ হাফিজ বলে চলে গেলেন। এরপর আমরা যাই ভারতে। কেউ একজন আমাদের বলেছিল ভারতে একটা দরগা আছে, সেখানে গেলে নাকি কাজ হবে। সেখানে গিয়ে শুনলাম যারা সমস্যা নিয়ে আসেন তাদের অনেকেই নাকি সেখানে সুস্থ হয়েছেন। সেখানে নাকি মুসলিম জিন থাকে যারা সব সমস্যার সমাধান করে। আমরা দরগাতে পৌঁছে সেখানে অনেক লোক দেখতে পাই যাদের সাথে ফাতিমার মতো জিনের সমস্যা ছিল। তারা কেউ কেউ নিজেদের মধ্যে নাচানাচি করছিল, কেউ কেউ গান গাচ্ছিল, কেউ কেউ অযথাই পাগলের মতো আচরণ করছিল। এসব আমাদের জন্য খুবই স্বাভাবিক ঘটনা, কিন্তু যে ব্যাপারটা ছিল অস্বাভাবিক সেটা হচ্ছে যখনই আমার মেয়ে দরগার ভেতরে প্রবেশ করলো, সেখানে যত লোক ছিল যাদের সাথে জিনের সমস্যা ছিল তারা সবাই চিৎকার করতে করতে হঠাৎ থেমে গেল।
এবং একসাথে সবাই আমার মেয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। যখন আমার মেয়ে তাদের সামনে দিয়ে যাচ্ছিল, তারা সবাই পেছনে সরে যাচ্ছিল। মনে হচ্ছিল তারা এমন কিছু একটা দেখেছে যা আমরা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এই মানুষগুলোর চেহারা ছিল বেশ স্পষ্ট। আমার মেয়ে আমাদের সাথেই চলছিল। হাঁটতে হাঁটতে আমরা একটি রুমের সামনে আসি। রুমের বাইরে দাঁড়ানো এক বৃদ্ধ লোক আমাদের রুমের ভেতরে যাওয়ার জন্য ইশারা করেন। আমি আর ফাতিমার বাবা সেই রুমে প্রবেশ করলাম, কিন্তু ফাতিমাকে কোনোভাবেই রুমে প্রবেশ করাতে পারলাম না। মনে হচ্ছিল কেউ যেন তাকে আটকে রেখেছে। তার একটা পা পেছনে ছিল, অন্যটা রুমের চৌকাঠের ওপরে ছিল, কিন্তু সে কিছুতেই ঘরে ঢুকতে পারছিল না। সে ঘরে ঢোকার জন্য প্রচন্ড চেষ্টাও করছিল, যা আমরা নিজেরাই দেখেছি, কিন্তু সেখানে অদৃশ্য কোনো শক্তি যা তাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তারপর আর কি, যেভাবে দরগাতে এসেছিলাম সেভাবে আবার ফিরে এলাম। ভারত থেকেও হতাশ হয়ে আবার দেশে ফিরে এলাম। এই সমস্যা যেন আমাদের পিছুই ছাড়ছিল না। যত চেষ্টা করছিলাম মুক্তি পাওয়ার, ততই যেন আরো দৃঢ়ভাবে আমাদের সাথে সমস্যা চেপে বসছিল। তারপর আমরা যাই পাকিস্তানে। আমরা জানতে পারি পাকিস্তানের বেলুচিস্তানে একজন পীর আছেন, যিনি সেখানেরই মাজারে থাকেন। তিনি কোনো পেশাদার রুকাইয়া বিশেষজ্ঞ নন, কিন্তু যখন কাউকে বিপদে দেখেন তখন সাহায্য করেন। আমরা ভাবলাম যেহেতু এত কিছু করেছি, এটাই আর বাদ থাকবে কেন। বেলুচিস্তানে একটা ছোট শহরে পৌঁছাই আমরা। সেটি ছিল পাহাড়ি এলাকা। প্রায় 3 ঘন্টার মতো সেই পীরের খোঁজ করি। অবশেষে তার খোঁজ পেতে সক্ষম হই। আমরা পীর সাহেবের কাছে গেলাম, কাটা পাহাড়ের মধ্য দিয়ে আঁকা বাঁকা রাস্তা ধরে। আমরা যখন তার বাড়ির কাছে পৌঁছালাম তখন জানতে পারলাম পীর সাহেব সালাত আদায় করছেন। ফাতিমার দিকে তাকাতেই দেখলাম সে চারপাশ এমন ভাবে দেখছিল যেন মনে হচ্ছিল কেউ তার ওপর দূর থেকে লক্ষ্য রাখছে। পীর সাহেব এলে আমরা ওনার সামনে গিয়ে বসলাম। তিনি আমার মেয়েকে খেয়াল করতে লাগলেন এবং আমার মেয়েও তার দিকে তাকিয়ে দেখছিল। পীর সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, বলুন কি সমস্যা আপনার মেয়ের? আমি উত্তর দিতে যাব, কিন্তু আমার মেয়ে তার আগেই বলতে শুরু করে, কি সমস্যা? তাকে তুই দেখতে পাচ্ছিস না? এখানে মজা করা হচ্ছে? তুই কি ছোট বাচ্চা? পীর সাহেব কিছুটা রাগান্বিত হয়ে বললেন, তুইও তো দেখতে পাচ্ছিস এখানে তোর মতো আরো কতজন আছে যারা তোর সাথে মোকাবেলা করতে পারে। আমার মেয়ে হাসতে লাগলো। এরা আমার সাথে পাল্লা দেবে? এই কথা বলে ফাতিমা বাতাসে এমন ভাবে হাত বাড়ালো যেন কোনো একটা অদৃশ্য কিছু ধরে ফেলল। সে হাত নেড়ে এদিক ওদিক করলো যেন বাতাসে কারো গলা টিপে ধরছে। তারপর অদৃশ্য যা তার হাতে ছিল সেটাকে জোরে মাটিতে ফেলে দিল, যা আমরা তার অঙ্গভঙ্গি দেখে আন্দাজ করতে পারলাম। ফাতিমা বলল, তুই এদের ভরসায় আমার সাথে রাগ দেখাস? এরা আমার কাছে শিশু বাচ্চার থেকেও ছোট। পীর সাহেবের মুখে আতঙ্কের রেখা ফুটে উঠল। তিনি চোখ বন্ধ করে দোয়া পড়তে শুরু করলেন। সাথে সাথে ফাতিমাও চোখ বন্ধ করে কি কি যেন বলতে লাগলো। হঠাৎ করে পীর সাহেব নিজের গলায় হাত দিলেন, যেন কেউ তার গলা চেপে ধরেছে। তিনি ছাড়ানোর চেষ্টা করছেন। পীর সাহেব কাতরাতে কাতরাতে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করতে লাগলেন আর বললেন তিনি কোনো প্রকারে চিকিৎসা করবেন না। তারপর আমার মেয়ে হাসতে হাসতে তার দিকে তাকিয়ে বলল, মা, বাড়ি চলো যাই, নাকি তোমার কাছে আরো কোনো পীরের ঠিকানা আছে? আমরা